আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশের অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে পূরবী জুয়েলার্স। দর্শক, গত প্রায় 16 বছর ধরে ভূমিতি আর রাষ্ট্র দর্শনে পরিবেশকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে উন্নয়নের মুখোমুখি। কোথাও কোথাও পরিবেশকে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবেও তুলে ধরার চেষ্টা হয়েছে। আবার খোদ পরিবেশের উন্নয়নের নামে হরিলুটের ঘটনা ঘটেছে গত 1.5 দশকে। দেশি বিদেশি গবেষকদের বর্ণনায় রাজধানী ঢাকা পরিবেশের এমনই আশীর্বাদ পুষ্ট এক নগরী, যেখানে জালের মতো ছড়িয়ে ছিল 57টি খাল। উন্নয়ন আর দখল দূষণের আগ্রাসনে বিলীন হয়ে খালের সংখ্যা 57 থেকে নেমে ঠেকেছে 26-এ। তারপরেও বসেনি সরকারি সংস্থা, রাজনৈতিকভাবে প্রভাবশালী কিংবা শিল্প মালিকরা। এখনো দখল দূষণের তাণ্ডব চালিয়ে যাচ্ছে সমান্তরালে। গত এক যুগে ঢাকার খালগুলো পুনরুদ্ধার, খনন ও উন্নয়নের কয়েক হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। সম্প্রতি রাজধানীর 6টি খালের পুনরুদ্ধার কাজের উদ্বোধন করা হয়েছে। এই 6টির মধ্যে বাউনিয়া, রূপনগর, বেগুনবাড়ি ও করাইল খাল অন্তত 3বার দখলমুক্ত করা হলেও প্রতিবারই পুনরায় দখল হয়েছে। আবার অনেক পুনরুদ্ধার উদ্যোগ আটকে থাকছে সিএসআরএস এবং বিএসএফ মারপ্যাচে। অন্যদিকে নগর কর্তৃপক্ষগুলোর নির্লিপ্ততা, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা এবং নগরবাসীর শাস্তির জবাবদিহিতার অভাবে রাজধানীর প্রতিটি খাল পরিণত হয়েছে ভাগাড়ে। ফলে খনন কিংবা পরিষ্কার করতে গেলেই খালগুলোই পাওয়া যায় লেপ তোষক থেকে শুরু করে নষ্ট ফ্রিজ, টিভি, কম্পিউটার সহ নানান বর্জ্য। কোথাও কোথাও বাড়ি ঘরের পয়বর্জ্য সংযোগ জুড়ে দেওয়া হচ্ছে খালে, সরাসরি ফেলা হচ্ছে কলকারখানায় বিষাক্ত বর্জ্য। ফলে রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রায় প্রতিটি খালি হয়ে গেছে প্রাণশূন্য। এদিকে চট্টগ্রামে খাল উদ্ধার, খাল খনন, উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকারি বিভিন্ন সংস্থা 4টি প্রকল্পে 14,351 কোটি টাকা খরচ করলেও চরম দুর্নীতি, অনিয়ম, অপরিকল্পনা, দখলবাজি আর গোষ্ঠী স্বার্থের কারণে প্রায় পুরো টাকাই গচ্চা যাবার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 16 বছরে যে আগ্রাসনে দেশের খালগুলো বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে, তা কি থেমেছে? খালগুলো বাঁচাতে যে ধরনের উদ্যোগ থাকা দরকার ছিল তা কি নেওয়া হচ্ছে? তারা এখনো সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। এখন না হলে আর কবে? এই প্রশ্নগুলোকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় খাল দখল দূষণ প্রতিরোধের বাংলাদেশ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আর্টিভিল স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শামীম, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান, সাংবাদিক আমিনুল রশিদ, অনলাইনে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, এবং চট্টগ্রাম থেকে যুক্ত আছেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আমিনুল রশিদ, একটা সময় ঢাকার খালগুলোয় নৌকা চলত, কোনো কোনো খালের পাড়ে লঞ্চ ভিত্তি, সেই খালগুলো কোথায় গেল? কারা খেয়ে ফেলল? আপনি যে আম্বরশা মসজিদ এখন আছে, এই মসজিদে আপনি দেখবেন একটা বিরাট সিঁড়ি আছে। বলা হয় যে এই সিঁড়িটা হচ্ছে নড়াই নদীর ঘাট। এখন যেটি আমরা হাতির ঝিল বলে চিনি, এটি কিন্তু বেসিক্যালি নড়াই নদী। রামপুরা খাল হয়ে গেল। রামপুরা একটা আস্ত নদীকে আমরা নাম দিয়ে দিলাম রামপুরা খাল। সরকারি সাইনবোর্ড তারাও দিল রামপুরা খাল। এবং এই নড়াই নদী ঢাকার বুক দিয়ে এসে আজকে যেখানে বসে কথা বলছি সেই পর্যন্ত এসেছিল, এবং কারওয়ান বাজারের মানে পণ্য নিয়ে আসতো নৌকাই পর্যন্ত। এবং সেই আপনার হাতির ঝিলকে উদ্ধার করা গেল। কিন্তু আপনি যদি প্রশ্নটা করেছেন কোথায় গেল, একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে বলি। ঢাকা শহর থেকে একটু পশ্চিমে আপনি বসিলা ব্রিজ পার হয়ে যদি আপনি যান, কলাতিয়া বাজার আপনি চেনেন। আমি প্রায়শই মানে ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে কলাতিয়া বাজারে যাই, ওখানে ঘুরতে যাই, চাটা খাই। কলাতিয়া বাজারের সেতুর উপরে আপনি যদি দাঁড়ান এবং আপনি দুই দিকে তাকান, আপনার মন খারাপ হবে, আপনার কান্না পাবে রীতিমতো। এই ব্রিজের নিচ দিয়ে যে খালটি, যেহেতু আপনি খালের প্রসঙ্গ টানলেন, যে খালটি বয়ে গেছে, এটি বেসিক্যালি এখন একটি মৃতপ্রায় ড্রেন, এবং তার উপরে দোকানপাট, বাড়িঘর সব। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে কেরানীগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যায় সম্ভবত খাল হত্যা করা হয়েছে কেরানীগঞ্জে, বৃহত্তর কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের অঞ্চলটা আমি মোটামুটি ভালো করে ঘুরি, এবং যেখান থেকে জি জি এবং সেই কেরানীগঞ্জের ভিতর দিয়ে আপনি যখন যাবেন সিএনজি নিয়ে, রিক্সা নিয়ে, মোটরসাইকেল নিয়ে, আপনি দেখবেন যে দুই পাড়ের খালগুলো কিছু দূর গিয়ে সে আটকে গেছে, ওখানে একটা বাড়িঘর। তার মানে একটি ন্যাচারাল খাল আপনি বাদ দিয়ে সেখানে বাড়ি করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন ওখানে যারা বসবাস করেন তাদের কাগজপত্রও ঠিক আছে, অর্থাৎ তারা ভূমি অফিসের সঙ্গে কথাবার্তা বলে, যোগাযোগ করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, পয়সা দিয়ে এখন খালেরও মালিক কিন্তু মানুষ। তো আপনি প্রশ্ন করেছেন কোথায় গেল। ঢাকা শহরে আপনি বলেছেন 57টি। আসলে আমরা যেটা পাই গবেষণায়, ঢাকা শহরের ভেতর দিয়ে খাল ছিল আসলে 77টি, অর্থাৎ 70টির বেশি খাল ছিল।
এবং সেই খালগুলো কোথায় গেল? এবং গত সরকারের আমলে 2 সিটি কর্পোরেশনের 2 জন মেয়র অনেক উদ্যোগ নিয়েছিলেন এই খালগুলো পুনরুদ্ধারের জন্য, এবং উত্তর সিটিতে কয়েকটি খাল উদ্ধার হয়েছে, দক্ষিণেও হয়েছে, কিন্তু আপনি বলেছেন যে সেই কাজের খুব দৃশ্যমান অগ্রগতি নেই। যেই খাল উদ্ধার করা হয়েছে আপনি যদি এখন যান আপনি দেখবেন যে সেখানে আর একটা নতুন ক্রাইসিস হয়েছে। সেটা হলো আগে যেমন আপনি কিছুক্ষণ আগে রামপুরার কথা বলছিলেন, রামপুরা এই যে রামপুরা টেলিভিশন বিটিভি তার পেছন থেকে একেবারে আপনি তো জানেন এটাকে একটা সাগরের মতো লাগতো, এবং শুধুমাত্র আবাসন কিছু দুর্নীতিবাদ কোম্পানি এবং তাদের সাথে স্থানীয় কিছু লোকের সহায়তায় এইটাকে একটা নালা বানিয়ে দেওয়া হয়েছে। ওখানে তো খাল তো নাই, ওটাকে একটা নালা বানিয়ে রাখা হয়েছে। আমরা সেজন্যই বলি যে বাংলাদেশের নদী এবং খাল হত্যা করেছে প্রধানত দুটি গোষ্ঠী। এক হচ্ছে আবাসন কোম্পানি, দুই হচ্ছে শিল্প মালিকরা, অর্থাৎ যারা শিল্প ইন্ডাস্ট্রি। তো আমরা পক্ষেই, আমরা তো অবশ্যই শিল্পায়ন চাই, কিন্তু আপনি যখন শিল্পায়ন করতে পরিবেশ বান্ধব এখন পৃথিবীর স্লোগান, কিন্তু আপনি একটা কারখানা করে তার অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলছেন খালে, এবং সেই কারখানা করতে গিয়ে আপনি খালের জায়গা দখল করছেন এইভাবে করে করে। এবং আবাসন কোম্পানিগুলো আপনি ইনভেস্টিগেট করে দেখেন, বাংলাদেশে যারা বড় কোম্পানি তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আপনি এই খাল দখলের, নদী দখলের অভিযোগ পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে রাষ্ট্র কখনোই এদেরকে ধরতে পারে না বা চায় না, কারণ এরা কোট অ্যান্ড কোট এরা হচ্ছে মাফিয়া। ফলে এইটা একটা খুব মুশকিল যে আপনি যে খাল বাঁচাবেন, নদী বাঁচাবেন, যে লড়াইটা, এটা লড়াইটা অনেক অসম লড়াই হয়। কারণ আপনার যে রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচার, যে আইনশৃঙ্খলা বাহিনী বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তারা কোথাও না কোথাও গিয়ে স্যারেন্ডার করে বলেই রাজধানী ঢাকার ভেতরে খাল হাওয়া হয়ে যায়, ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জ থেকে নদী হাওয়া হয়ে যায়, খাল হাওয়া হয়ে যায়, এবং আমাদের মন খারাপ হয়। এবং এই খালগুলো দিয়ে তো একসময় তো নৌযান চলতো। এখন ধরেন সড়ক যোগাযোগ উন্নত হয়েছে, রাস্তাঘাটে ইজি বাইক নিয়ে দূরে যেতে পারছে মানুষ, হয়তো তার নৌ বা যাত্রী পরিবহন নদীতে উপযোগিতা কমেছে, কিন্তু নদীর কাজ তো শুধু পণ্য পরিবহন, যাত্রী পরিবহন করা না, কিন্তু নদী এবং খালের যে আদার্স যে মানে উপযোগিতাগুলো ছিল সেগুলো আমরা খেয়ে ফেলছি। কারণ আমরা সচেতন ভাবি, প্রভাবশালী লোকেরা, নদী আমি দখল করি না, আপনি দখল করেন না, নদী খাল কারা দখল করে? আপনি খেয়াল করে দেখবেন যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী, যার পয়সা আছে, যার পলিটিক্যাল পাওয়ার আছে, সেই গিয়ে কিন্তু এই খালগুলো দখল করে, এবং একইভাবে সেই প্রক্রিয়ায় ঢাকা শহরে খালগুলো হাওয়া। আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসবো, আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আপনাকে ডক্টর মঞ্জুর আহমেদ। 57টি খাল থেকে 26টি খালে নেমে এলো কার ব্যর্থতায়? পাশাপাশি আপনি যদি বলেন ঢাকার 26টি খাল কি আদৌ আছে? আমার ধারণা যে এই 26টি খাল ঠিক মতো আছে কিনা, নামেও থাকে কিন্তু নাই, কি বলে যে প্রবাহও নাই, তারপরে যে লেন্থে থাকার কথা, যে ওয়েটতে থাকার কথা, সেগুলি নাই। এখন আপনি যদি দেখেন যে জেমস রেনেলের যে ঢাকার ম্যাপ, সেই 1660 খ্রিস্টাব্দের দিকে, সেখানে অনেক ছিল। যেমন আপনি দোলাই নদী, তারপরে নড়াই নদী, আপনার এইখানে নড়াই নদীকে রামপুরা খাল বলা হতো। তা আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনে ছিলাম, আমরা যে লিস্ট করছিলাম সেখানে কিন্তু এটাকে নড়াই নদী হিসেবে লিস্ট করা হয়েছে। এটা নদী, এটা আসলে নদী। এই ধরনের আরও অনেক ছিল। এখন এই প্রক্রিয়াটা হচ্ছে যে একটু একটু করে দখল করে, তারপরে আপনি সেখানে বাড়িঘর করা হয়, কিন্তু এটাকে উদ্ধার করা যায়। একটা প্রক্রিয়া হলো যে আপনি যদি সিএস ম্যাপ ধরেন, সেই 1910 সিএস ম্যাপে যতটুক ছিল ঠিক ততটুক জায়গার ভিতরে যত স্ট্রাকচার আছে সেগুলিকে আপনি চিহ্নিত করে যদি বলে দেন যেগুলি বিক্রিযোগ্য না, এর প্রপার্টি ভ্যালু কমে যাবে, এখানে কিন্তু আর নতুন করে কিছু হবে না। এটা কিন্তু করা যায়। আপনার এখন যে খালগুলি দেখানো হচ্ছে সেটা তো সিএসের যে সময় যা ছিল 110 বছর 15 বছর আগে যা ছিল তার তুলনায় তো আপনার 1/3ও নাই, কোনো জায়গায় নাই। এটা একটা বিষয়, দখলের এই বিষয়টা জটিল, কিন্তু এটা করা সম্ভব যদি অ্যাডমিনিস্ট্রেশন, সরকার যদি ঠিকমতো উদ্যোগ নেয়। আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে খাল শুধু উদ্ধার করলেই হবে না, শুধু প্রবহমান করলেও হবে না, খাল দেখতে হবে যে পানির কোয়ালিটিটা কী। পানি তো এখানে যে দূষণ, কেমিক্যাল পলিউশন এবং অর্গানিক পলিউশন, এটার যদি সলিউশন আপনি না করেন তাহলে কিন্তু ঢাকার নদীগুলিকেও আপনি বাঁচাতে পারছেন না। আমি বলি যে কিভাবে যায়, আপনি দেখেন যে ঢাকার যতগুলি বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলির 5%-এরও
মানে সিওরেজ বা ব্ল্যাক ওয়াটার যেটা বলে, যেটি স্টুল এবং ইউরিন যে পাইপ দিয়ে যায়, সেটা যাওয়ার কথা হলো সিওরেজ লাইন দেওয়া। অনলি 5% যেতে পারে এই পাগলায়, সায়দাবাদে। আর বাকি 95% স্ট্রম ড্রেন আছে। যে সব স্ট্রম ড্রেন হচ্ছে যে বৃষ্টি হলে যে পানিটা যাতে তাড়াতাড়ি আপনার লেকে খালে যেতে পারে, সেই স্ট্রম ড্রেনের সাথে কিন্তু কানেকশন দেয়া। এটা আমি অনেকবার বলেছি। ওয়াসার যে এমডি ছিল এবং আমাদের যে মেয়র ছিলেন, প্রাক্তন মেয়র ছিলেন আতিকুল ইসলাম, এবং আমি ইনফ্যাক্ট তাদেরকে আমি থ্রেটও করছিলাম যে তাদেরকে, তারা তো আইন ভঙ্গ করতেছে, রিপিট অফেন্ডার এনভায়রনমেন্ট লয়ার, তারা 6 মাসের জেল দেওয়ার কথা আমি থ্রেট করছিলাম। কিন্তু কিছুদিন কাজ করছে, আতিক সাহেব কিছু কাজ করছে, এটা নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এখন যেটা হয়েছে যে আপনি এই 1 কোটি লোক এই যে তুরাগ, বুড়িগঙ্গা, এই টঙ্গী খাল এবং শীতলক্ষার অংশ, এর ভিতরের যে দ্বীপের মতো জায়গাটা, এটা হচ্ছে প্রায়, আমি ধরে নিই 1 কোটি লোক আছে। 1 কোটি লোকের প্রতিদিন 50 লাখ কেজি স্টুল উৎপাদন হয়, 1 লাখ কেজি লিটার আপনার ইউরিন উৎপাদন হয়। এটা কোনোদিন বন্ধ থাকে না, এভরিডে। এগুলি যায় কোথায়? সবগুলি যাচ্ছে। শুধু না, আপনি শুধু ওই কথা বললেন, কিন্তু আপনার ব্যাটারির কথা চিন্তা করেন। এই ব্যাটারির লিড এবং এই যে অ্যাসিড জাতীয় যে বর্জ্যগুলো, সেগুলো তো প্রতিনিয়ত এই খালে আপনার পড়ছে, যাচ্ছে। আপনার ঢাকার ভিতর থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কম, ঢাকার বাইরের দিক থেকে আপনার যেমন গাজীপুর, টঙ্গী, এইসব জায়গার থেকে যেগুলি আসতেছে নদীতে, আপনার এখন একটা ক্রুশিয়াল ডিসিশন নিতে হবে যে আমি কি এই খালকে প্রথমে দূষণমুক্ত করব নাকি নদীগুলিকে দূষণমুক্ত করব। আপনি যদি নদীকে দূষণমুক্ত করতে চান, তাহলে খালের যে এন্ট্রি পয়েন্ট, যেখানে নদীর সাথে তারা যোগ হয়েছে, সেখানে আপনি ট্রিটমেন্ট প্ল্যান করা দরকার। সেখানে লিনিয়ার ট্রিটমেন্ট প্ল্যান করা দরকার, লম্বি পানি, যাতে অ্যাটলিস্ট আপনার পানিটা মোটামুটি আপনার দূষণমুক্ত করে আপনি নদীতে ছাড়তে পারেন। তাহলে আপনি নদী বাঁচাতে পারবেন, কিন্তু খালগুলি কিন্তু আপনার থাকবে, আপনার পলিউটেড থাকবে। এখন খালগুলিকে যদি পলিউশন মুক্ত করতে হয়, তাহলে তো আপনার এই প্রত্যেকটা বাড়ির যে সুয়ারেজ লাইন, সে বন্ধ করতে হবে, হুইচ ইজ ইম্পসিবল। সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করে একটা প্রপোজাল বা একটা সাজেশন হচ্ছে যে আপনার এখন তো আর এমন হয়ে গেছে, ঢাকা সিটি এত বিল্ট আপ এরিয়া হয়ে গেছে, যার ভিতর দিয়ে আপনার সুয়ারেজ লাইন, এই ওয়েস্ট ওয়াটার এবং ব্ল্যাক ওয়াটার নেওয়ার মতো অবস্থা আর নাই। অনেক জায়গায় আছে 2টা পাইপই বসবে না, এরকমও জায়গা, সেখানে মিক্সড করতে হবে। কিন্তু এটা তো আর সম্ভব হচ্ছে না। এখন করতে হবে আপনার এই বাড়ি যদি করা হয় সম্ভব ট্রিটমেন্ট প্ল্যান্ট, তা না করে আপনি যদি জাস্ট মনে করেন নিকেতন এলাকার জন্য যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করেন হাফ বাড়ির, তাহলে আপনার ওই জায়গার যত ওয়েস্ট মানে সিওরেজ লাইনের সবগুলি ট্রিটমেন্ট করলে, এটাকে বন্ধ করলেন। ধানমন্ডি এলাকা, আপনার গুলশান এলাকা, এখন ডিসেন্ট্রালাইজ ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। ওই দাসের কান্দে আপনি যেন তেন ভাবে আপনি 6 তলা বাড়িগুলোকে আপনি 10 তলা কিংবা 15 তলা করার অনুমতি দিচ্ছেন, অথচ কোন সভ্য দেশে পৃথিবীতে কখনো আপনার এই জায়গাগুলো ইনশোর না করে বাড়ি বাড়ানো কিংবা বিল্ডিং করার অনুমতি দেওয়া হয় না। অথচ যত্রতত্র ভাবে যার ইচ্ছা, এবং সেই আবাসন ব্যবসায়ীদের স্বার্থেই বিগত দিনগুলোতে দেখা গেছে রাজুক সেভাবে তাদের কথা অনুযায়ী কাজ করেছে। আপনি একটা শুধু অ্যাড করি পয়েন্ট, সেটা হচ্ছে যে কোন দেশে আছে 3,500 কোটি টাকা দিয়ে আপনি একটা সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট করলেন দাসের কান্দিতে, উইদাউট বিল্ডিং দি সিওরেজ লাইন। আপনি সিওরেজ লাইন নাই, সেখানে তারা কি করতেছে, আপনার যে হাতির জেলের পানি, সেটা তো ওয়েস্ট ওয়াটার, সেটা তো আপনার সিওরেজ ব্ল্যাক ওয়াটার না, এটা তো স্টুল না, ওটা তো ইউরিন না, সেগুলিকে ট্রিটমেন্ট করে পয়সা খরচ করতেছে আননেসেসারি। এখানে যে রাষ্ট্রের যে ঢাকা সিটিকে এইসব মেয়র, এইসব ওয়াসা, এইসব রাজুক এবং এইসব পলিটিশিয়ান একেবারে হত্যা করছে। এখানে আপনার যে কোনো সময় এই খালের পানি, এই চারিদিকে সব নদ নদীগুলির পানি সবসময় এটা আনসেফ থাকে। ইট ইজ নট সেফ ফর ইউজ। আপনি এখানে নামতে পারবেন না, এখানে আপনি পানিতে সাঁতার কাটতে পারবেন না, এই পানি আনফিট ফর ফিশ প্রোডাকশন, এগ্রিকালচারাল ইউজ। আমরা একটা বিষাক্ত নগরীতে আমরা বাস করতেছি। এখানে বলা হচ্ছে যে 62টা ডিস্ট্রিক্টে 62টা নদীই করবে। কীরকম কথা? ঢাকার চারদিকে নদী বিষাক্ত, আপনার গাজীপুরের সব নদী বিষাক্ত, টঙ্গীর দিকে যান, আপনি নারায়ণগঞ্জের দিকে যান, সব দিকে, মুন্সিগঞ্জের দিকে যান, সব দিকে নদী বিষাক্ত। এটাকে একটা নদী করবেন এই সব ডিস্ট্রিক্টে?
এখানে ব্যাপকভাবেই করতে হবে এবং লেন্থ অফ পলিউটেড। আমার প্রশ্ন আপনার কাছে, আমাদের নীতি নির্ধারক কিংবা যারা মনে করেন আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা বড় বড় দায়িত্বে থাকে, তাদের মধ্যে কেন আপনার এই পরিবেশ নিয়ে কিংবা মানুষের বেঁচে থাকার যে অধিকার সেটা নিয়ে, মানে এই যে পরিবেশ সংক্রান্ত কেন এত বড় উদাসীনতা? আপনি দেখেন, আপনি মেট্রো রেল বানাবেন, আপনার জায়গা লাগবে, আপনি পার্কগুলোকে বানায় ফেলেন সেগুলোর জন্য খামার, মানে সেগুলোর স্টোরেজ বানায় ফেলেন। আপনি দেখেন ফার্মগেটের যে পার্কটা কিংবা বিভিন্ন পার্কগুলো দেখেন, যেখানে অন্তত একটু শ্বাস নেওয়ার জন্য কিছু গাছ ছিল, সেগুলোর উপরেই তাদের তাদের চোখ। কেন এই ধরনের মন মানসিকতা কেন? এখানে আমি দেখছি যে বহু জায়গায় গেছি যে সিমেন্টের কাজ করতে পারলে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে ঠেকায় রাখা যায় না। আপনি দেখেন হাতির ঝিল, বিল্ডিং এর পর বিল্ডিং জাতীয় করে ফেলতেছে, এখানে স্ট্রাকচার করতে কন্টিনিউয়াসলি চলতেই আছে, কারণ সেগুলোতে টাকা আছে। হাতির ঝিল মানে ঝিল, ঝিল মানে পানি, পানির কিছু নাই। ওই পানির ওয়াটার কোয়ালিটি কি, ওই পানির যে ওখানে কি কোনো হাঁস আছে, ওখানে কোনো পাখি আছে, ওখানে সরীসৃপ আছে, এগুলির কোনো ব্যবস্থা রাখা হয়েছে? কিছুই রাখা হয় নাই। ওই ধরনের কোনো চিন্তাই করা হয় না। যে পরে আবার আসবো অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, উন্নয়ন দর্শনের পরিবেশকে আমরা দীর্ঘদিন গুরুত্বহীন করে রেখেছিলাম, এখন কি অবস্থার পরিবর্তন হচ্ছে? ধন্যবাদ আশিক ভাই আপনাকে। যেমনটি চলছিল তেমনটি আছে। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে তো হয় যে এই দর্শনের আরো অবনতি হয়েছে। যদি না হয় তাহলে একটু আগেই আপনি বলছিলেন আমাদের পান্থকুঞ্জ যে পার্কটি আছে, এই পার্কটির কিছুদিন আগেই সমস্ত গাছগুলো কেটে একেবারে ন্যাড়া করে দেওয়া হয়েছে। সেই পার্কে গত 50 দিন ধরে কয়েকজন পরিবেশবাদী দিনরাত 24 ঘন্টা ওখানে অবস্থান ধর্মঘট করে আছেন, এবং সেখানে 3 জন উপদেষ্টা একবার গেলেন, গিয়ে আমাদের সাথে কথা বলে আসলেন এবং বললেন যে আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আমরা আবার বসে সিদ্ধান্ত নিব এ ব্যাপারে কি করা যায়। তারপরে 50 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো কর্তা ব্যক্তিদের দেখাও হয়নি, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি হাতির ঝিলের কথা বলেছেন, হাতির ঝিলে দেখেন একটা র্যাম্প নামানোর জন্য সেখানে 41টি পিলার বসেছে, এবং যে ঝিলটাকে হাতির ঝিল হিসাবে আমরা পরিচিত ছিল এবং যেটি একটা ঢাকা শহরের মধ্যে কেন্দ্রের মধ্যে একটি গণপরিসর হিসাবে চিহ্নিত করা হয়েছিল, সেরকম একটা ওয়াটার বডিকে সেটাকে ধ্বংস করা হচ্ছে এবং সেখানে 41টি পিলার বসানো হয়েছে বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর জন্য। তাহলে আপনার উন্নয়নের দর্শন কি আসলে পরিবর্তন হয়েছে? আমি তো অন্তত পক্ষে দেখতে পাই না। যেমনটি ছিল তেমনই আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটার অবনতি আরো হচ্ছে। তো এখন আমাদের মানে যারা পরিবেশবাদী ছিলেন তারাও কিন্তু এই উপদেষ্টা পরিষদের সাথে সংযুক্ত আছেন। আমি জানি না তারা তাদের কাজের এখতিয়ার কতটুকু আছেন বা কতটুকু কি করতে পারছেন, কিন্তু এখানেও খুব আশাপ্রদ কিছু ঘটছে না। ঢাকার চারপাশে যতগুলো নদী আছে, একটি নদীরও পানি ব্যবহার করার কোনো অবস্থা নাই। একটু আগে আমার একজন বক্তা তিনিও বলছিলেন এই কথাটা। শুধুমাত্র ঢাকা এবং তার আশপাশে নয়, আমরা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 36টি পৌরসভাতে আমি যেহেতু একজন পেশাজীবীও বটে, পেশাজনিত কারণে আমাকে যেতে হয়েছিল। প্রত্যেকটি পৌরসভার একই অবস্থা, প্রত্যেকটি পৌরসভাতে জলাবদ্ধতা হয়। কেন জলাবদ্ধতা হয়? তার কারণই হচ্ছে যে সেখানকার যে খালগুলো আছে, নদীগুলো আছে, কোনো না কোনোভাবে দূষণ এবং এনক্রোচমেন্টের শিকার। আমরা আমাদের পরিবেশকে একেবারেই কোনো রকমের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি কোনোটি আমরা করি না। যে যেভাবে পারছে সে সেভাবেই এটাকে ব্যবহার করছে। রশিদ আলী আমিন ভাই বলছিলেন যে এখানে পাওয়ারফুল মানুষের কথা বলছেন। 3 ধরনের শক্তি এখানে একত্রে এই নেক্সাস তৈরি করে। একটা হচ্ছে রাজনৈতিক শক্তি, একটা হচ্ছে সামাজিক শক্তি, আর একটা হচ্ছে অর্থনৈতিক শক্তি। এই শক্তিগুলো যখন এখানে যুক্ত হয়, তারা শুধুমাত্র তাদের লাভ এবং লালসার মধ্যে থাকেন, এবং এটার শিকার হয় হচ্ছে পরিবেশ। এই পরিবেশে আমাদের যে উন্নয়ন দর্শন, সেখানে আমাদের পরিবেশটা কাগজে কলমে যতটা গুরুত্ব পায়, কিন্তু বাস্তবে সেরকম গুরুত্ব পায় না। যদি গুরুত্বই পেত তাহলে পেশাজীবীরাও এরকম বিরূপ আচরণ করতো না।
এখানে যে শুধুমাত্র ব্যুরোক্রেটদের আমরা দোষারোপ করছি তা কিন্তু না। যারা পরিবেশবাদী, এমন অনেক পরিবেশবাদী আছে যারা মিডিয়াতে লেখালেখিতে পরিবেশের কথা বলছে, কিন্তু বাস্তবে যখন তিনি কাজ করছেন গোপনে বা অন্য কোনোভাবে তারা পরিবেশের সাথে যথাযথ ব্যবহার তারা নিজেরাও করে না। আমাদের এই ছোট্ট একটি দেশে এই পরিবেশকে যদি আমরা সত্যিকারে ভালোবেসে এই পরিবেশকে সমুন্নত না রাখতে পারি, পরিবেশের প্রতি যত্নশীল না হতে পারি, স্টুয়ার্ডশিপ যদি আমরা না দেখাতে পারি, তাহলে আমরা প্রত্যেক বছরই নানা ধরনের পরিবেশের বিপর্যয় আমরা দেখতে পাবো। একজন চট্টগ্রাম থেকে একজন আমাদের বক্তা আছেন, তিনি চট্টগ্রামের কথা বলবেন। চট্টগ্রামের অবস্থা আরো খারাপ অবস্থা। আমরা কথা বলি, আপনারা সাংবাদিকরা, পত্রপত্রিকার সবাই কিন্তু চোখে দেখছে, কথা বলছে। চট্টগ্রামে দেখেন গত 20 বছর ধরে এখানে যে জলাবদ্ধতা হয়, একটা মানুষ ডুবে যাওয়ার মতো অবস্থা হয় বর্ষার সিজনে, এবং প্রত্যেকটি খাল বেদখল হয়েছে, সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা কর্তা ব্যক্তি যারা আছে তাদের দীর্ঘদিনের নির্লিপ্ততা এটার প্রধান কারণ। আমাদের এমন এমন শহর আমি দেখেছি, শরীয়তপুরের কথা আমি স্পেশালি বলতে পারি, জেলা প্রশাসকের একটি মার্কেট করেছে একদম খালের উপরে। তো এই ঘটনা শুধু শরীয়তপুরের ঘটনা না, সারা বাংলাদেশের সব জায়গায় যখনই কোনো একটা খাস জমি দেখে, নির্মাণ করতে পারলেই তো, সিমেন্টের কাজ করতে পারলেই তো পয়সা সবার। আপনি দেখবেন ঢাকা শহরে সরকারি যে সকল বিল্ডিং করা হয়েছে, এমনকি পানি ভবন করা হয়েছে সম্পূর্ণ একটা জলাধারকে দখল করে, একটা জলাধারকে হত্যা করে পানি ভবন তৈরি করা হয়েছে। এবং সেই পানি ভবনের ভিতরে গেলে আপনারা অবাক হবেন যে কতগুলো মানুষের জন্য কি পরিমাণ জায়গা অ্যালটমেন্ট করা হচ্ছে, কি পরিমাণ এসির ব্যবহার হচ্ছে, এবং এটা যত্র করা হচ্ছে বিগত 16 বছর। একদম। আমি আপনার ওই উন্নয়নের দর্শনের সম্পর্কে আরো 2-1টি লাইন একটু বলতে চাই, যোগ করতে চাই। আমরা যখন ডকুমেন্টগুলো লিখি তখন আমরা পরিবেশ সম্মত সমস্ত কথা বলছি, গ্রিন বিল্ডিং এর কথা বলি, কিন্তু আপনি যে পানি ভবনের কথাটা বললেন, পুরো একটা বিল্ডিং লক্ষ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, যেটাকে সেন্ট্রালি এসি করা হয়েছে। আমাদের এই ট্রপিক্যাল রিজনে তো এরকম সেন্ট্রালি এসির দরকার নেই। এবং অপচয় কি পরিমাণ, আপনি প্রথমত এটাকে সেন্ট্রালি এসি করা হয়, ফিক্সড গ্লাস ব্যবহার করা হয়, এবং এর সাথে এসির বিদ্যুৎ ব্যবহার করা হয়, তারপর ঠান্ডা করা হয়। এবং গ্লাসগুলো যখন দেয়া হয় তখন বাইরে থেকে ভেতরে কিন্তু অনেক গরম হয়ে যায়। আপনি জানেন এটা গ্রিন হাউস ইফেক্টের মতো একটা ইফেক্ট ওখানে ভিতরে তৈরি হয়। তো আমরা আসলে কোনোভাবেই যে ডকুমেন্টগুলোতে আমরা যা কিছু বলি বা যে সকল দলিল দস্তাবেজগুলো আমরা তৈরি করি, সেগুলোর সাথে বাস্তবতার অনেকাংশে মিল থাকে না, এবং এই মিল না রাখার একটা প্রবণতা হচ্ছে। এই কারণে যত বেশি খরচ করা যাবে, যত বড় প্রজেক্ট করা যাবে, তত বেশি আয় ব্যয়ের ব্যাপার স্যাপার এখানে আসে। সুতরাং পরিবেশ কি হলো না হলে এটা খুব বেশি তারা চিন্তাও করে না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। মুনিরা শারমিন, তরুণরা নানান অনিয়ম অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কিন্তু দেশের কোথাও খাল কিংবা পরিবেশ দখল দূষণের বিরুদ্ধে কিংবা পার্ক দখলের বিরুদ্ধে তরুণরা কোনো আওয়াজ করছে না, কোনো আওয়াজ তাদের পাচ্ছে না, কেন? ধন্যবাদ। আসলে আমাদের যদি আপনি বলেন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট, সবসময় আমরা দেখেছি যে পরিবেশটাকে আমরা আসলে নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হলেও পরিবেশটা সবসময় আসলে একটা নেগলেক্টেড পর্যায়ে। এবং এই পরিবেশ নিয়ে কিছু পরিবেশবাদী সংগঠন, কিছু সামাজিক সংগঠন ছাড়া আসলে তরুণদের মধ্যেও পরিবেশ নিয়ে সচেতনতা এবং জলবায়ু নিয়ে সচেতনতা অনেক কম। কিন্তু এরপরেও আমরা দেখছি যে ইদানিং আসলে এই সচেতনতা একটু হলেও বৃদ্ধি পেয়েছে। কারণ আপনি যদি চিন্তা করেন যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এই বিষয়গুলো আসার সাথে সাথে এবং আসলে বৈশ্বিকভাবে আসলে আমাদের এই পরিবেশগত রাজনীতিতে টিকে থাকতে গেলেও আমাদের এই বিষয়গুলো নিয়ে তরুণদের সামনে আসার দরকার। এবং কিছু কিছু তরুণরা আসছে না এরকম না। আমরা যখন দেখেছি যে
যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম দেখেছি যে আমাদের মল চত্বরটাতে আসলে এত সুন্দর গাছপালা ছিল এবং ওখানে গেলেই মনটা ভালো হয়ে যেত। আমি যখন আমার আলোচকদের আসলে কথা শুনছিলাম তখন আমি মনে করছিলাম যে এই পান্থকুঞ্জের মতো আমার মল চত্বরেও তো প্রচুর গাছ ছিল এবং এইটার বিরুদ্ধে আমরা নিজেরাই আসলে ভয়েস রেজ করেছি। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে আসলে একদম রাজনীতি থেকে শুরু করে সামাজিকভাবেও আসলে একটা রেন্ট টেকার একটা ব্যাপার চলে আসছে। সবার মধ্যে একটা ব্যবসায়ী আসলে সম্ভাবনা, সবাই সবকিছুর সাথে আসলে ব্যবসাটাকে রাখে। কারণ হচ্ছে যখনই একটা কনস্ট্রাকশন, যখনই ইট বালি সিমেন্টের ব্যাপার চলে আসে তখনই কিছু কিছু গোষ্ঠী আসলে ওই ব্যবসায়িকভাবে লাভবান হবে এবং এইটা আসলে পেট্রোনাইজ করে আবার আরও এক গোষ্ঠী। তো সেই ক্ষেত্রে আসলে তরুণরা এই ব্যাপারে সচেতন হয়েও যে খুব বেশি লাভ হচ্ছে, তারা একটা বাবলের মধ্যেও চলে আসছে। কারণ এইটা আসলে তো একটা ক্ষমতার ব্যাপার এবং অবশ্যই সামাজিকভাবে অসচেতনতা এবং একটা ক্ষমতারও বিষয়। কারণ দেখেন আমরা যদি গত 16 বছরের কথাও ধরি বা আমরা গত 2 দশকের কথা যদি ধরি, তাহলে বাংলাদেশের এই নদী খেকো, খাল খেকো এবং বালু মহল দখল করা থেকে শুরু করে সকল বিষয়ে আসলে কারা ডিল করতো? ব্যবসায়ী গোষ্ঠী। এবং এই ব্যবসায়ী গোষ্ঠী দেখা গেছে যে রাজনীতিতে সবচেয়ে বেশি সরব এবং এই ব্যবসায়ী গোষ্ঠীর পেছনেই আসলে রাজনৈতিক একটা পেট্রোনাইজেশন। আপনি যদি আপনার মনে থাকে, যদি সম্ভবত 2019 সালে সিটি কর্পোরেশন থেকে একটা লিস্ট, 64 জেলা থেকে একটা লিস্ট প্রকাশ করা হয় যে কারা আসলে নদী দখল করছে। সেখানে 23,245 জনের একটা লিস্ট প্রকাশ করা হয় যে এরা আসলে নদী দখল করছে এবং খাল দখল করছে। কিন্তু সেটা দেখা গেল কি যে এই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে, মানে এই 23,000 প্লাস এই মানুষগুলোর মধ্যে আসলে বেশিরভাগই ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তো ব্যবসায়ীরা, আর যেই ব্যবসায়ীরাও আসলে এই দখলদারিত্বের সাথে যুক্ত, তাদের পেছনেও কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। সেক্ষেত্রে এইটা আসলে আমি যদি বলি যে এটা আসলে খুব বড়দের ব্যাপার, মানে বিগ ফিশ কন্ট্রাক্ট। সুতরাং আমার এখানে মনে হয় যে রাজনৈতিকভাবে এই বিষয়টা ডিল করা এবং সামাজিকভাবে এই মানুষগুলোকে বয়কট করা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আপনার এর পরের কথা বলি, যখন আসলে সিটি কর্পোরেশন থেকে এই লিস্টটা পাবলিশ হলো, তারপরে যেটা হলো কিছুদিন পরে আসলে এই লিস্টটা সেখান থেকে গায়েব হয়ে গেল, মুছে দেওয়া হলো। নদী কমিশন, জি জি, তো পরে যেটা হলো যে আসলে এইটার সাথে যারা জড়িত, এবং এটার সাথে আমরা দেখছি যে সরকারি কর্মকর্তাও অনেক ক্ষেত্রে জড়িত। তো সেই জায়গা থেকে আসলে কোন জায়গায়, মানে সর্ষের মধ্যেই ভূত ব্যাপারটা হয়ে আসছে। তো আমার মনে হয় যে এইটা আসলে সমন্বিত একটা প্রক্রিয়া, এই বিষয়টা, এবং সব জায়গা থেকে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে রাজনৈতিক সদিচ্ছার সাথে সাথে সামাজিক সদিচ্ছা সবকিছুই আসলে জড়িত। চট্টগ্রামের খালগুলো কি আছে নাকি সবগুলো দখল দূষণে বিলীন হয়ে গেছে? 1968 সনে যখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম ফ্লাড ডিটেল প্ল্যান করেছিল, তখন চট্টগ্রাম মহানগরীতে 71টা খাল চিহ্নিত করা হয়েছিল। এই 71টা খালের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা সবকিছুই করা ছিল। এবং বর্তমান সর্বশেষ 2009 সালে সিডিএ সর্বশেষ যে মাস্টার প্ল্যান করেছে এবং সম্প্রতি একটা মাস্টার প্ল্যান করেছে, সেখানে প্রচ্ছদে 1968 সনের মাস্টার প্ল্যানের খালের যে চিত্র, সেটাই প্রচ্ছদ হিসেবে তারা ব্যবহার করেছে। আমি সম্প্রতি তথ্য প্রযুক্তি আইনে চট্টগ্রাম কর্তৃপক্ষের কাছে একটা চিঠি দিলাম, এই দুটো ম্যাপ, একটা হচ্ছে ফ্ল্যাট ডিটেল প্ল্যান আর একটা হচ্ছে খালগুলির দৈর্ঘ্য প্রস্থ কিভাবে ছিল, এই দুইটা ম্যাপ আমাকে দেওয়ার জন্য তাদের কাছে আমি লিখিত তথ্য প্রযুক্তি আইনে আবেদন করেছি, মানে সরকারি রেভিনিউ দিয়ে। তারা 2 বার আমাকে তলব করে বললো যে ভাই এগুলি পাওয়া যাচ্ছে না, সিটগুলি মানে ফ্ল্যাট ডিটেল প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে না। আমি তখন তাদেরকে বললাম, আপনাদের সম্প্রতি যে নগর পরিকল্পনা হয়েছে সেখানে প্রচ্ছদ হিসেবে কাজগুলি ব্যবহার করা হয়েছে, তাহলে এগুলো আসলো কোত্থেকে? তখন বলে যে আপনারা তাহলে চেয়ারম্যানের সাথে কথা বলেন। চেয়ারম্যান তো কিছুই জানে না। এবং এখন যে অবস্থা, অর্থাৎ আমি সম্প্রতি গত এই মাসের 20 তারিখের দিকে আপনার আসছিল, এখানে আমাদের 4 জন উপদেষ্টা একসাথে আসছিল। তাদেরকে আমরা বললাম যে আপনারা 10,000 কোটি টাকা ব্যয় করে যে করছেন, জলাবদ্ধতা প্রকল্প করছেন, সেখানে কোনো ধরনের সুফল এই চট্টগ্রামবাসী পাবে না। এটার মূল কারণ হচ্ছে সরকার যেভাবে এই জলাবদ্ধতা কাজগুলি করছে তার কোনো সুফল নগরবাসী পাবে না, কারণ সরকার
প্রথমে বলছিল 31টা খাল, এখন বলছে 43টা খাল নিয়ে কাজ করছে। কিন্তু কথা হচ্ছে কতটুকু বৃষ্টি হলে এই শহরে কতটুকু পানি জমে তার কোনো সমীক্ষা এই পর্যন্ত করা হয় না। ওই দিন শহীদা রেজওয়ানা হাসান এবং সড়ক ও যোগাযোগ উপদেষ্টা এবং আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি উপদেষ্টা, উনি সহ 4 জন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন আগামী বর্ষা মৌসুমে যাতে দৃশ্যমান কিছু হয়। কিন্তু তারা যাওয়ার পরও এই পর্যন্ত জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার থেকে কোনো ধরনের উদ্যোগ আমি দেখছি না। এখানে মূল কথা হচ্ছে, ধরেন এই 10,000 কোটি টাকা ব্যয়ে যে খালগুলি খনন করা হয়েছে সেখানে বিভিন্ন জায়গায় বাঁধ আছে। এখন অর্থ সংকটের কারণে সেই বাঁধগুলি আর কাটা হচ্ছে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, এই বাঁধের কারণে যেটুক খনন করেছিল সেগুলো আবার ভরাট হয়ে গেছে এবং এই চট্টগ্রাম শহরের খালগুলিকে চিরতরে ধ্বংস করেছে। উভয় পাশে বাঁধ নির্মাণ করে এবং কর্ণফুলীর সাথে যে সংযোগ রাজাখালী খাল এবং চাকতাই খাল, মহেশ খাল, এই 3টা খাল দিয়ে চট্টগ্রাম শহরের অধিকাংশ পানি কর্ণফুলীতে যায়। এই 3টা খালের মুখে স্লুইস গেট করা হয়েছে। স্লুইস গেটের যে সমস্ত পানির পাম্প বসানো হয়েছে সেগুলি হচ্ছে অনেক ব্যাপক, কিন্তু এই পাম্পগুলি কেমনে যাবে, কোথায় কিভাবে সেচ প্রকল্প হবে তার কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আমি প্রশ্ন করেছি, আপনারা এখন বলছেন আমাদের স্লুইস গেট হয়ে গেছে, সেগুলি সিটি কর্পোরেশন আমরা হস্তান্তর করব, কিন্তু সিটি কর্পোরেশন বলছে যে এই সাবমার্সিবল পাম্প এগুলি চালানো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের কোনো লোকবল নাই, আপনারা আমাদেরকে প্রশিক্ষণও দেন না। এই প্রকল্প 10,000 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানে এই প্রকল্প বাস্তবায়নের পর আমরা শুনতে চাচ্ছি খালগুলো আসলে কাদের দখলে আছে, খালগুলো কাদের দখলে আছে এইখানে যেটা হচ্ছে, আমরা যেটা বলেছি এই খালগুলি 71টা খালের মধ্যে এখন 43টা খাল তারা চিহ্নিত করেছে। 3টা খাল হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর করার সময় সেখানে এগুলি চিরতরে বিলুপ্ত করা হয়েছে এবং সমুদ্রের সাথে যে 15 থেকে 20টা খাল আছে সেগুলি যেটা লিঙ্ক রুট করা হয়েছে, অর্থাৎ আপনার ইয়ে থেকে পতেঙ্গা পর্যন্ত এখন যে টানেলে যাওয়ার যে রোডটা করা হয়েছে সেখানে 10-15টা খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে স্লুইস গেট করার নামে সেই খালগুলিকে হত্যা করা হয়েছে। তাহলে ন্যাচারাল যে পানি প্রবাহ ছিল সেগুলিকে যদি আমি বন্ধ করে এই শহরের জলাবদ্ধতা নিরসনের চিন্তা করি তাহলে সেটা হবে পাগলের প্রলাপ। এই টাকাটা শুধু ব্যয় হয়েছে, আগামী বর্ষা মৌসুমে অন্যান্য বছরের চেয়ে জলাবদ্ধতা আরো বেশি হবে। সরকার কি করেছে, আমাদের প্রাকৃতিক খালগুলি উদ্ধার না করে সম্প্রতি বাকলিয়াতে একটা খাল গত 10 বছর ধরে সেটা খননের কাজ চলছে, সেটাও এই বছরে শেষ হবে না। তার মানে আমাদের যে ন্যাচারাল খাল ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আমি সরকারকে বারবার করে বলেছি, আমরা হাইকোর্টে রিটও করেছি যে ঢাকাতে সিএস, চট্টগ্রামে আরএস খতিয়ান অনুযায়ী কত খালের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, সবকিছু চিহ্নিত করা আছে। আপনারা প্রথমে জেলা প্রশাসন থেকে একটা সার্ভে করে কুমিল্লা রেল স্টেশন থেকে কালুরঘাট সেতু পর্যন্ত যে 71টা খাল একদম সুনির্দিষ্ট করা আছে সেই খালগুলি উদ্ধার করুন, সেগুলি খনন করে সাগর এবং নদীর সাথে যে সংযোগ ছিল সেগুলি সুনিশ্চিত করেন, তাহলে এই শহরে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। আমি একটা উদাহরণ দিই, 1909 সালে ডিস্ট্রিক্ট গেজেটিয়ার অফ চিটং যখন রচনা করেছিল তখন তারা মোগল ইতিহাসবিদ শিহাবুদ্দিন তালিশের একটা উদ্ধৃতি দিয়েছে। শিহাবুদ্দিন তালিশ লিখেছেন, জেনারেল হাসপাতালের পাশে উনারা চাকতাই নালা বলেছে, এই চাকতাই খালের পানি এত পরিষ্কার ছিল সেটা দৈনন্দিন ব্যবহার করা হতো এবং জেনারেল হাসপাতালের পাশে 2টি ঝর্ণা ছিল, এই ঝর্ণার পানি মোগল শাসকরা পান করতেন। মোগল শাসকরা আসার আগে মগ শাসকরা অর্থাৎ আরাকানি মগরা যখন চট্টগ্রাম শাসন করতেন তারা এই পানি পান করতেন এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানদেরকে এই পানি দিয়ে তারা আপ্যায়ন করতেন। সেই পানি, সেই নালা অথবা খালের পানি এখন দেখলে আপনি দুর্গন্ধে শ্বাস নিতে পারবেন না। এটার মূল কারণ হচ্ছে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন, এই 3 প্রতিষ্ঠানের মধ্যে কোনো সমন্বয় নাই। তারা কি করছে না করছে আমরা কিছুই জানি না। এবং মজার বিষয় হচ্ছে এই 1000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে, তারা আর্মি প্রশাসন করছে, তাদেরকে আমরা কিছু বলতে গেলে তারা তাদের কথাটা আমাদেরকে শুনিয়ে দেয়, আমাদের বলার কোনো সুযোগ নেই। যে কারণে এই শহরে এই খাল উদ্ধারও হবে না, জলাবদ্ধতাও শেষ হবে না। এখন যে কাজটা করতে হবে সরকারের, যদি আমি রিজওয়ান আপাকেও বলেছি, কারণ রিজওয়ান আপার সাথে আমি 2004 সাল থেকে বেলাতে কাজ করি, অন্তত একটা কাজ করা হোক, একটা টাস্ক ফোর্স করে দিয়ে আরএস সিট অনুযায়ী
এই খালগুলি পরিমাপ করে যদি উদ্ধার করা হয়, কালকেই চট্টগ্রাম শহরে কোনো জলাবদ্ধতা থাকবে না। আপনারা জানেন চট্টগ্রাম শহরের অধিকাংশ খাল হচ্ছে পাহাড় থেকে ঢালু পথে নেমে নদী অথবা সাগরে পড়েছে, এবং এই খালগুলি খুবই খরস্রোতা। ঢাকা অথবা বাংলাদেশের অন্যান্য জেলার যে খাল, সেই খালের সাথে চট্টগ্রামের খালের কোনো মিল নেই। আমাদের খালগুলি খুবই খরস্রোতা, কিন্তু আমরা করেছি কি ভরাট করে এখন উজানের চেয়ে ভাটিকে উঁচা করে ফেলেছি, যে কারণে এই খাল দিয়ে আর পানি যায় না। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড থেকে কালীরছড়া একটা খাল উদ্ধার করার জন্য কাজ করা হচ্ছে। এই খালটা টোটালি বিলুপ্ত করা হয়েছিল। আমরা যদি এই একটা খাল অন্তত উদ্ধার করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের যে ৭১টা খালের মধ্যে ৪৩টা খাল নিয়ে কাজ করা হচ্ছে, আর আপনার যে ৩০টা খাল বিলুপ্ত হয়েছে, সেই খালগুলিকে যদি উদ্ধার করে যে অবস্থায় অতীতে ছিল সেই অবস্থায় যদি ফিরিয়ে আনা সম্ভব। এই শহরে জলাবদ্ধতা ছিল না, সেটা আমরা না, ব্রিটিশরা সুনির্দিষ্ট করে বলে গিয়েছে। এই চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা না হওয়ার কারণ হচ্ছে এখানে প্রাকৃতিকভাবে সব খাল সৃষ্টি করা আছে, এবং পৃথিবীতে একমাত্র শহর যেটাকে সম্পূর্ণভাবে গড় সৃষ্টি করে দিয়েছে। এখানে সমুদ্র যেমন রেখেছে, নদীও রেখেছে। প্রকৌশলী আব্দুস সোবহান, পরিবেশের ব্যাপারে সংবেদনশীলতার অভাব সবখানেই আমরা দেখছি। দখল, দূষণের আগ্রাসন থেকে কতখানি সুরক্ষা দিতে পারছে বর্তমান অন্তর্বর্তী সরকার? আসলে পরিবেশ নিয়ে আপনি আলোচনা আগেই বলছেন যে আসলে পরিবেশ নিয়ে আমরা মানে আমাদের যে উন্নয়নে পরিবেশকে আমরা গুরুত্বহীন মনে করি। এবং একটু আগে আমি অনেকবারই এই আপনাদের চ্যানেলে বলছি যে আমাদের দেশে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, বিশেষ করে প্রশাসনে, তারা যখন যে যেখানে থাকেন তিনি সেটাকেই গুরুত্ব দেন। যিনি ধরেন আপনার শিল্প মন্ত্রণালয় আছে, তার একমাত্র লক্ষ্য হচ্ছে কীভাবে শিল্প উৎপাদন বাড়াবেন। যিনি কৃষিতে আছেন, তার একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন কীভাবে বাড়াবেন। কিন্তু তারা কেউই পরিবেশ নিয়ে কোনো চিন্তা করেন না যে আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেটা সচিবই হোক, উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, তিনি কিন্তু এটা চিন্তা করেন না যে আমার যে শিল্প প্রতিষ্ঠান আমি তৈরি করব, যেটা আমি নতুন করব বা যেটা আমার আছে, সেটা কিভাবে পরিবেশ সম্মতভাবে পরিচালিত হয় সেদিকে কিন্তু তাদের কোনো লক্ষ্য নাই, কেউ দৃষ্টিও দেন না। একইভাবে এগ্রিকালচারে যদি আমি আসি, যারা কৃষি মন্ত্রণালয়ে আছেন তারাও মনে করেন যে আমার উৎপাদন বাড়াতে হবে, কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য তারা কি করবেন, বলবেন যে আমার সেচ লাগবে, আমার সার লাগবে, আমার কীটনাশক লাগবে, কিন্তু এগুলা যে কিভাবে কতটুকু ব্যবহার করলে পরিবেশের কি ক্ষতি হবে আমাদের, সেটা কিন্তু তারা কেউ বিবেচনা নেন না। আবার একইভাবে আমি যদি মনে করি কোনো একজন উচ্চপদস্থ সচিব বললাম, সে মন্ত্রী উপদেষ্টা, উনি যদি অন্য মন্ত্রণালয় থেকে পরিবেশ মন্ত্রণালয়ে আসেন, তখন কিন্তু পরিবেশ ছাড়া উনি কিছু বুঝেন না। তখন যে কোনো প্রয়োজনেও যে কোথাও কোনো রকম পরিবেশকে আপনার কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হবে, সেটা কিন্তু তারা বিবেচনা আনেন না। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা সমস্যা। আরেকটা আপনি যেটা বললেন যে আমরা দেখছি কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না, আপনি 6 মাস কিন্তু কম সময় না। আমরা তো আনোয়ারা পার্ককে কিন্তু আমরা এখনও সেই জায়গা থেকে অবমুক্ত করতে দেখি নাই। আমরা আপনার পান্থকুঞ্জ, সেটাকেও কিন্তু আমরা একই অবস্থায় দেখলাম, সেটাতে আমাদের একজন আলোচক ইতিমধ্যে বললেন। তো এগুলা কিন্তু অনেক কঠিন কাজ না। এটা যদি চাইতেন যারা বর্তমান অন্তর্বর্তী সরকারে আছেন, তারা চাইলেই এই দুইটা, অন্তত যে ছোট দুইটা উদাহরণ আমি দিলাম, এই দুইটা কিন্তু মানে অতি দ্রুত অবমুক্ত করতে পারতেন এবং পূর্বে অবস্থায় ফিরে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখছি না। এখন আপনি যে খালের কথা আসলেন, খালগুলা যে আসলে দূষণ হচ্ছে, দখল হচ্ছে, ভরাট হচ্ছে, এটা আমরা সবাই জানি, কারা করছি তারাও জানি, কিন্তু তারপরেও কিন্তু তার কথা থেকে যায়। কি থেকে যায়? আপনি নিজেই বললেন যে আমাদের যে খাল, আমরা যদি বলি যে ধোলাই নদী, ধোলাই খাল, সেখানে যে একটা আপনার লোহার পুল বলে একটা জায়গা ছিল, এখন তো সেটা নাই। আমরা যদি ইতিহাসে কাউকে বলি, সে তো বলবে যে না, আরে এরা কি বলে, এগুলো তো কোনো দিন ছিল না। তো এই যে জায়গাটা, এবং আমরা সবগুলি খাল প্রথমে কি করছি, ভরাট করছি। ভরাটটা আমরা কীভাবে করি আমি আগেও অনেকবার বলছি, নদী একইভাবে ভরাট হয়। প্রথমে করে কি, কিছু আবর্জনা সেখানে ফেলে। এই আবর্জনা দুইটা গ্রুপ সেখানে ফেলে। একটা হচ্ছে যারা এটাকে ভরাট করতে চায়, দখল করতে চায়, তারা কিছু ফেলে। আবার সিটি কর্পোরেশনের সঙ্গে যোগ সাজে ওদের আবর্জনাগুলো সেখানে ফেলে উঠবে কিছু মাটি টাটি দেয়। দেওয়ার পরে কিছুদিন পরে সেখানে কটা গাছ লাগায় দেখা যায় হ্যাঁ আমরা এটাকে, ছোটোখাটো গাছ কিন্তু, এরপরে দেখা গেল সেখানে গ্যারেজ, রিক্সা গ্যারেজ, ভ্যান গ্যারেজ, এগুলো করে করে আস্তে আস্তে এটাকে দখল করে ফেলে। এইভাবে এই প্রক্রিয়া চলতেই থাকে। এটা তো একদিনে হয় না, এটা অনেক দিনের একটা প্রক্রিয়ার মাধ্যমে গিয়া সেই দখলটা পূর্ণ রূপ পায়। এটা গেল একটা দিক। তাহলে এখানে কারা দায়ী? এখানে দায়ী হচ্ছে, আমি প্রথম অবস্থায় হচ্ছে সিটি কর্পোরেশন এবং সেখানে হচ্ছে নাগরিকরা। এখন প্রশ্ন আসছে যে এগুলা যারা করেন, এরা কিন্তু আমাদের সমাজে অত্যন্ত প্রভাবশালী,
এরা দল মত নির্বিশেষে কিন্তু অত্যন্ত, যখনই যে সরকারি আসে এরা ওই সরকারের লেবাস পরে ফেলে এবং সেখানে গিয়ে তারা সেই সুবিধাটা নিয়ে এই কাজগুলো করে। এখন আপনি খাল দখল ভরাট, আপনি বলছেন সিএস আরএস, আমি যদি সিএস আরএস দিয়ে একটা খাল যদি আমরা নির্ধারিত করি, আমরা 27টাও করতে পারবো না একসঙ্গে, আমি 10টা একসঙ্গে করতে পারবো না। আমাকে প্রথমে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে যে আমরা এমন একটা খাল নিব যেই খালটা আমার যে সক্ষমতা আছে, আমার সেই সক্ষমতার ভিত্তিতে আমি সেই খালটাকে পুনরুদ্ধার করব, তাকে পূর্বাবস্থায় ফিরে আনিব, তার পানি প্রবাহ আমি কি বলে যেন থাকে সেদিকে ব্যবস্থা নিব, কিভাবে সেই খালটাকে দূষণমুক্ত করা যায় সেই দিকে নজর দিব। যেমন কথা আসলো যে খালের যে দূষণের যে জায়গাগুলো কোত্থেকে আসে, প্রথমত হলো যেটা সবচেয়ে বড় ঢাকা শহরে সেটা হচ্ছে পয়ঃবর্জ্য। যে পয়ঃবর্জ্য যেটা আসে, যেহেতু আমাদের ঢাকায় কোনো পয়ঃবর্জ্য পরিশোধনের সেই ব্যবস্থা নাই, পাগলা এটা বহু পুরানো, এটার যে সক্ষমতা ছিল সেটা মানে আপনার সেটাও কিন্তু যে পরিমাণ ছিল সেটা এখন তার চেয়ে হয়তো আরও কমে গেছে, কিন্তু ঢাকা শহরে তো জনসংখ্যা অনেক বেড়ে গেছে। তো সেইখানে যে আমার যে পয়ঃবর্জ্য সেটা পরিশোধনের যে ব্যবস্থা সেটা আমাদের নাই। এবং যেই পয়ঃবর্জ্য পরিশোধন করা হলো, যে প্রশ্ন আসছে যে আমি মানে পয়ঃবর্জ্য যে আমি নিয়ে যাব সেই আপনার পয়ঃবর্জ্য পরিশোধনাগারে, সেই লাইনই আমি তৈরি করলাম না। তাহলে তো আমার এই কাজটা করতে হবে দুইটাই এক রেল লাইনের মতো, একদিকে আমি পয়ঃবর্জ্যের জন্য লাইন করব, আরেকখানে আমি পয়ঃবর্জ্য পরিশোধনাগার করব। তাহলে আমার দুইটা যখন শেষ হবে তখন আমি এটা মানে অপারেশনে যাবে, এটা কাজ করবে, তখন আমরা এর সুফল পাবো। কিন্তু আমরা সেটা দেখলাম না। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু একটা কথা আসছে ঢাকা শহর অত্যন্ত ঘন বসতিপূর্ণ এবং এখানে যে উন্নয়ন এটা অত্যন্ত দুর্ভাগ্য যে মানে 53 বছরও আমরা ঢাকা শহরকে কিন্তু একটা পরিকল্পিত নগরী করতে পারি না। অনেক হয়তো প্রশ্ন করবেন পুরানো ঢাকাকে আমি কেমনে করব, কিন্তু আপনি যদি এই জায়গায় আসেন, আমি যদি উত্তর দক্ষিণকে ভাগ করি, দক্ষিণ ঢাকা তো আমার এই 53 বছরের মধ্যেই হয়েছে। আমরা তো চাইলেই 53 বছরের এই দক্ষিণ ঢাকাকে কিন্তু উত্তর ঢাকা কিন্তু আমরা একটা পরিকল্পনা নগরী করতে পারতাম, সেটাও নেই। আপনি তো কাঁঠালবাগান এরিয়ার দিকে দেখেন এই আরটিভির কাছেই, তাহলে আমরা কি দেখতে পাই যে এটা তো কবে আপনার এটা উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা তো সেই পুরানো ঢাকার যে অবস্থা কাঁঠালবাগানের একই অবস্থা। তাহলে আমরা যাব কোথায়? তার মানে হচ্ছে মানে যারা এই পরিকল্পনা করবেন, যাদের এই দায়িত্ব পরিকল্পনা করার, সেটা হচ্ছে রাজুক। কিন্তু রাজুক কি পরিকল্পনা যেখানে তার প্রধান কাজ সেটা না করে সে আবাসন ব্যবসায়ী, সে ফ্লাইওভার করে, যেগুলি তার কাজের মধ্যে পড়ার কথা না। সে হচ্ছে পরিকল্পনা কি করবে, ঢাকা শহরের জন্য পরিকল্পনা তৈরি করবে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে সেটা হলো তার দেখার দায়িত্ব। তো এই জায়গাটায় আমাদেরকে একটা বড় আমাদের দুর্বলতা আছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই যে প্রথমে আমি বললাম পয়ঃবর্জ্যের কথা, এরপরে আসেন আপনি আপনার কি বলে মিউনিসিপ্যাল ওয়েস্ট, আমার যে পৌর বর্জ্য সেটাও কিন্তু আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনারা যদি আগারগাঁয়ে যান, আগারগাঁ থেকে আমাদের যে তথ্য কমিশনের যে অফিস আছে তার সামনে দেখবেন যে আগারগাঁ থেকে যে খালটা আপনার চলে গেছে গিয়ে আমার কল্যাণপুর খালের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেখানে আপনি ওই এলাকায় গিয়ে দেখবেন পুরা খালটা বন্ধ। কি দিয়ে? আপনার পৌর আবর্জনা দিয়ে। অথচ খাল কিন্তু দুই দিকে সুন্দর করে পাকা টাকা করে অনেক টাকা খরচ করে কিন্তু এটা করা হয়েছে, কিন্তু সেখানে গেলে আপনি দেখবেন এটা দেখার কেউ নেই। সিটি কর্পোরেশনের আমি মনে করলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা তো হাঁটেন না, তারা গাড়িতে চলেন, এসি গাড়িতে চলেন, কিন্তু যারা মাঠ পর্যায়ে যাদের সুপারভাইজ করার কথা, যারা এগুলি নিয়ন্ত্রণ করার কথা, তারা তো সেটা করছেন না। তাহলে প্রশ্ন হলো সব জায়গায় যেটা সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে জবাবদিহিতা নাই কোথাও। কারণ আমি একটা কাজ না করলে আমার কি হতে পারে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে কিছু বলবে, তুমি এই কাজটা কেন করো নাই, না করার জন্য তোমাকে এই ধরনের মানে সমস্যার সম্মুখীন হতে হবে চাকরি জীবনে, কিন্তু সেটা হচ্ছে না। আবার তার উপরে যিনি, সেখানেও কোনো জবাবদিহিতা নাই, এটা প্রতিটি ক্ষেত্রেই। এখন আসি আমরা যে খাল, যে আপনার 6টি খালের কথা আপনি বললেন, যেগুলোকে মানে খনন করে পুনরুদ্ধার করে, আমি যেটা মনে করি যে কোনো একটা খাল, যে কোনো একটা নদীকে যদি আমরা দূষণমুক্ত করতে চাই, তার প্রবাহ আমরা যদি ঠিক রাখতে চাই, তাহলে আমার প্রথম কাজই হচ্ছে এটাকে আগে সীমানা চিহ্নিত করতে হবে। যেটা বলছেন এখানে আলোচনায় আসছে যে সিএসের মাধ্যমে এটা করা। এখন সিএসকে যে ব্যক্তি মালিকানায় চলে গেল সিএসের পরেও, এটা কারা করলো? সেই তো আমার ভূমি মন্ত্রণালয়ের লোকজন। তো তাদেরকে তো আমরা আজ পর্যন্ত কাউকে কোনো রকম আইনের আওতায় আনা হয়নি, এরকম কোনো নজির কিন্তু আমরা দেখছি না। যে আপনি ঢাকা শহরে এতগুলা খাল অমুকের নামে আপনি রেকর্ড করে দিয়ে দিলেন, কিভাবে দিলেন, কে ছিল তখন দায়িত্বে, তাদেরকে আমরা কোনো রকম জবাবদিহিতার আওতায় আনি নাই। তো এখনও সময় আছে সেইটা ধরে খালটাকে আগে চিহ্নিত করা এবং সেই খালটাকে
সেই চিহ্নিত করার পরে যারা দখলদার তাদেরকে উচ্ছেদ করা, এবং সেইখানে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে খনন করলে শুধু চলবে না, খননের পাশাপাশি আপনাকে যেসব উৎস থেকে মানে দূষণ এই খালে পড়ে সেগুলো আপনি মানে সেগুলোকে আপনার বন্ধ করতে হবে। একটা ছোট্ট উদাহরণ অনেক পুরানো, সেটা হচ্ছে ধানমন্ডি লেক। ধানমন্ডি লেকে দেখা গেছে এক সময় যে আশেপাশের বাড়ির পয়ঃবর্জ্য পর্যন্ত ধানমন্ডি লেকে যেত। তখন এটা বিভিন্ন সময়ে পানি যখন টেস্ট করে দেখা হলো যে এখানে পয়ঃবর্জ্যের মানে আধিক্য আছে, তখন সেই খালটা যখন খনন করলো, করে যত বাড়ির পয়ঃবর্জ্য সেখানে ছিল সবগুলো একদম সিলগালা করে দিল, কোনো বাড়ির পয়ঃবর্জ্য ধানমন্ডি লেকে ফেলা যাবে না। তো এরকম এই যেই খালটাকে আমরা ধরবো যে আমরা এটাকে পরিশোধনের ব্যবস্থা করব, পূর্বাবস্থা ফিরিয়ে আনবো, তাহলে সেই দূষণের মানে উৎসগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই উৎসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলেই একটা খাল যদি আমি খনন করি, এটাকে যদি আমি পুনরুদ্ধার করার চেষ্টা করি, এটা সীমানা যদি নির্ধারণ করি, তাহলে এটা দীর্ঘস্থায়ী একটা সুফল আমরা পাবো। অন্যথায় দেখা গেল এই বছর আপনি অনেক টাকা পয়সা খরচ করে অনেক মানে কি বলে ঢাকঢোল পিটিয়ে আমরা একটা খাল খনন করলাম, কিন্তু দেখা গেল যে আগামী মৌসুমে আসলে আপনি দেখবেন সেই খাল এখন যে অবস্থায় আছে 1 বছর পরে আবার সেই অবস্থায় ফেরত যাবে। তাই আমাদের যে কোনো উন্নয়নকে যদি টেকসই করতে হয় তাহলে আসলে এটাকে আরও ভালোভাবে পরিকল্পনার মাধ্যমে করতে হবে। সবসময় একটা জিনিস বিবেচনা আনা দরকার, যেই কাজটা আমরা করব সেটা করার কতটুকু সক্ষমতা আমার আছে, বা এটা করতে গেলে আমার কি কি সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলোকে আমার আগেই চিহ্নিত করে সেই সমস্যাগুলো দূরীভূত করার মাধ্যমেই কিন্তু আমরা কাজটাকে টেকসই করতে পারি। কিন্তু ধন্যবাদ জনাব আমিনাল রশিদ। সম্প্রতি অন্তর্বর্তী সরকার রাজধানীর 6টি খাল দখল দূষণ মুক্ত করে পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। কতখানি আশাবাদী আপনি? কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন? খালগুলোর প্রাণ ফেরানোর উপায় কি? না, এই ধরনের উদ্যোগ তো অবশ্যই প্রশংসনীয়। আমরা যেটা মনে করি যে সরকার যে কাজ করছে, অ্যাক্ট করছে, সেটা দৃশ্যমান হতে হয়। এবং আগের বক্তাই বললেন যে এখন যিনি পরিবেশ উপদেষ্টা তিনি দীর্ঘদিন ধরেই নিজেই পরিবেশের একজন অ্যাক্টিভিস্ট, ফলে আমাদের তার কাছে প্রত্যাশাটা অন্য যে কারোর চেয়ে বেশি, একজন সাধারণ রাজনীতিবিদের চেয়ে তার কাছে আমাদের প্রত্যাশাটা বেশি, কারণ তিনি নিজেই এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত বহু বছর ধরে। এখন চ্যালেঞ্জটা হলো এই যে এই ঢাকা শহরে খাল উদ্ধারের উদ্যোগ আজকে এটা প্রথম নয়, এর আগেও বক্তারাও বলেছেন যে বিগত সরকারের আমলেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দৃশ্যমান কি হয়। আমি যেটা আগের অংশে বলেছিলাম যে ঢাকার যেই কয়েকটি খাল উদ্ধার হয়েছে বলে আমরা গণমাধ্যমে রিপোর্টও করেছি, চ্যালেঞ্জটা হলো সেখান থেকে যে ময়লাগুলো যায়, আগে তো ধরেন কচুরিপানার ফলে এটা দুর্গন্ধটা কম আসতো, এখন ওপেন হয়ে গেছে, ফলে আপনি পাশে দাঁড়াতে পারবেন না, মশার বিস্তার বেড়েছে অনেক, এবং এইগুলো বেসিক্যালি এখন ময়লা আবর্জনার মানে পাস করবার একটা লাইন হয়েছে। কিন্তু জনাব মঞ্জুর আহমদ চৌধুরী যেটি বললেন যে খাল উদ্ধার করাটাই কিন্তু সমাধান নয়, আপনাকে সেখানে পানির প্রবাহটা এনশিওর করতে হবে, এবং সেই পানির কোয়ালিটিটা কি, এবং পানির কোয়ালিটি, খালের পানির কোয়ালিটি তখনই ভালো হবে যখন তার সঙ্গে বড় নদীর কানেকশন থাকে। আপনি বুড়িগঙ্গা, ঢাকার চারপাশের যে আমাদের 4টা বড় নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু, এবং এই নদীগুলোর সঙ্গে যদি আমাদের ঢাকার খালগুলোর সংযোগ না থাকে, শুধুমাত্র ঢাকার ইন্টারনাল খালগুলো দিয়ে আপনি কিন্তু এর প্রবাহ ঠিক করতে পারবেন না। অর্থাৎ বড় নদীর সঙ্গে বড় যদি সোর্স না থাকে তার, শুধুমাত্র এই খাল শুধুমাত্র পয়ঃবর্জ্য পড়তে 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 এগুলো ড্রেন হয়ে গেছে। ফলে আপনি এখন উদ্ধার যে অভিযান শুরু করেছেন বা উদ্যোগ নিয়েছেন, শেষ পর্যন্ত কতটুকু উদ্ধার করা যাবে আমি জানি না, কিন্তু যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা প্রশংসনীয়, অন্তত কাজটা শুরু হোক। বাট এখানে চ্যালেঞ্জ অনেক। খালগুলোকে আবার মানে আগের জায়গায় নিয়ে যাওয়ার উপায় কি? না, এটা খুব কঠিন। আমি বললাম যে খুব চ্যালেঞ্জিং। ঢাকার খালগুলো আপনি বলেছেন 56টি, আমরা গবেষণায় দেখেছি 77 বা 70টির বেশি। এখানে সবগুলো খাল আসলে উদ্ধার করা যাবে না। একটা বিরাট অংশের খালের উপরে এখন রাস্তা, পান্থপথের নিচে তো খাল, আপনি তো এখন সেটাকে উদ্ধার করতে পারবেন না। অনেক খাল আপনি আসলে পাবেন না, সেই রিয়েলিটি মেনে নিতে হবে। যেগুলো এখন দৃশ্যমান আছে এগুলোকে উদ্ধার করতে গেলে আপনার ব্যাপক আকারে সেটাকে খনন করতে হবে এবং দখল উচ্ছেদ করতে হবে ব্যাপক আকারে, এবং খালগুলো ভরাট যেগুলো হয়েছে সেগুলো উদ্ধার করা এবং দূষণ মুক্ত করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং না, কিন্তু তার আগে দরকার ভরাট, মানে যেগুলো দখল হয়েছে, স্ট্রাকচার হয়ে গেছে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে যত পাওয়ারফুল করে স্ট্রাকচার হোক না কেন আমি সেটা ভেঙে ফেলবো। এইখানে যদি সরকার স্ট্রিক্ট থাকে যে হ্যাঁ উনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, উনি অমুক দলের নেতা ছিলেন, উনি অনেক বড় ব্যবসায়ী, ওইটা বিবেচনা না করে যদি সরকার সত্যি সত্যি ভেঙে ফেলতে পারে এবং যদি মার্ক করতে পারে যে হ্যাঁ আমি অন্তত 10টি খাল এক্সাম্পল হিসেবে আমি উদ্ধার করব। প্রশ্ন করি যে এই যে এয়ারপোর্ট থেকে মানে হাজি ক্যাম্পের এখান থেকে বসুন্ধরা পর্যন্ত যে বিশাল বড় বিল, মানে বিল বলা হতো ছিল, এখানে তো আপনার সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে ভরাট করে সেখানে আপনার
রীতিমতো নগর বানিয়ে ফেলা হচ্ছে। তো এই খালটাও তো খুব প্রয়োজনীয় ছিল, যেটা রামপুরা খালকে সংযুক্ত করতো। সেখানে তো আমরা কোনো উদ্যোগ দিচ্ছি না। আদৌ কি সেখানে প্রাণ ফেরানোর কোনো উদ্যোগ রয়েছে? না, আমি সেটাই বললাম যে যেগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে, দখল হয়ে গেছে, যার উপরে স্ট্রাকচার হয়ে গেছে, বিল্ডিং রাস্তা হয়ে গেছে, আপনি সেটা কি করে উদ্ধার করবেন? কিন্তু যেখানে মোটামুটি ছোটোখাটো স্ট্রাকচার, ধরেন অস্থায়ী বাড়িঘর বা দোকান বা পলিটিক্যাল পার্টির অফিস, আপনি সেগুলো তো কালকেই ভেঙে ফেলতে পারেন। এইখানে রাজনৈতিক সদিচ্ছা বা সরকারের একটা শক্ত স্টেপ দরকার। কিন্তু আমি বলছি ঢাকার খালগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া খুব কঠিন। সেই জন্য যেটা দরকার হবে, শুধুমাত্র আইসোলেটেডভাবে খালকে বিবেচনা করলে হবে না। আপনি খালের প্রাণপ্রবাহ ফেরানোর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে নদীগুলোর সংযোগ, সেগুলোকে এনশিওর করতে হবে। বুড়িগঙ্গার সঙ্গে, তুরাগের সঙ্গে, বালুর সঙ্গে যে খালগুলোর কানেকশন, আপনি সেটা যদি যুক্ত করে দিতে, মাঝখান দিয়ে অবস্ট্রাকশন থাকে, ধরেন আপনি ঢাকার ভেতরের কি বলে কাঁঠাল বাগানের ওইখান থেকে যদি একটা খাল আপনি উদ্ধার করেন, ওর সঙ্গে যুক্ত তো ধানমন্ডির লেক, ওর সঙ্গে যুক্ত তো হচ্ছে শেষ পর্যন্ত বুড়িগঙ্গা। ফলে আপনাকে পুরোটা চেইন বিচ্ছিন্নভাবে 6টি খাল আপনি উদ্ধার করবেন, এটা হবে না। এটা একটা মাস্টার প্ল্যান, বড় প্রজেক্ট। মানে আপনাকে আসলে নদীর সঙ্গে খালের সংযোগ করে দিতে হবে এবং নদীর পানিটা নিয়মিতভাবে সেই খালে পাস করবে। এইটা এনশিওর না করা গেলে শুধুমাত্র আপনি বিচ্ছিন্নভাবে 6টি খাল উদ্ধার করে ফেলবেন, এইটা খুব অবাস্তব। জি, ধন্যবাদ আপনি। আপনার কিছু পরে সময় পেলে আমি আবার আসবো। ডক্টর মঞ্জুর আহমেদ, খাল দখল হচ্ছে, উদ্ধার করা হচ্ছে, আবারও দখল হচ্ছে, এইভাবেই চলছে বছরের পর বছর। কেন এই চক্র ভেদ করা যাচ্ছে না? কেন এই চক্রকে বন্ধ করা যাচ্ছে না? সংকট কোথায়? করণীয় বিভাগ? এটা বলার উত্তর দেওয়ার আগে আমি একটা কারেকশন করে নেই যে নদীর দখলদারের যে একটা লিস্ট, সেটা 56,000 ছিল, 56,000 দখলদার ছিল, একেবারে সুচিহ্নিত। তাদেরকে কিন্তু যে কোনো দিন যে উদ্ধার করে ফেলতে পারে, আপনার উৎখাত করে ফেলতে পারে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন। যেমন আমি বলি যে পটুয়াখালীতে ফৌজদারি খাল, সেই ফৌজদারি খালের উপরে তৎকালীন মেয়র মহিউদ্দিনের বিশাল বাড়ি, আমরা সেখানে গিয়েছি, আমরা আইডেন্টিফাই করছি, আমরা বলেছি এবং লিখিত অর্ডার আছে। ইচ্ছে করলে কিন্তু সেটা ভেঙে দিতে পারে এই বর্তমান প্রশাসন বা সরকার। একটা অভিযোগ রয়েছে, কিন্তু একটি অভিযোগ রয়েছে, যখন আপনি জাতীয় নদী রক্ষা কমিশনের যখন চেয়ারম্যান ছিলেন, তখনই সেই দখলদারদের তালিকাটা আপনার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। এটা একটা সম্পূর্ণ, আপনার সাথে কিন্তু আমি একটা প্রোগ্রাম করছিলাম, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। সবসময় এটা ওয়েবসাইটে ছিল, কয়েকটা লোক এটাকে আমাকে আর কি হেনস্থা করার জন্য এটা একেবারে একটা মিথ্যা কথা বলা হচ্ছে। এখন যে কোনো সবসময় আছে লিস্ট, কোনো সময় মুছে ফেলানো হয় নাই। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে লিস্টের অনুসারে কি এই প্রশাসন কি উৎখাত করতে গেছে? আপনি দেখেন চট্টগ্রামে খালের কথা বললেন, কর্ণফুলী নদীতে যে দখল করে আছে ফিশারিজ ঘাট, কর্ণফুলী ড্রাইডক, এই সরকার কি কিছু বলছে? যে ড্রাইডক তো কর্ণফুলী নদীর মধ্যে ভিতরে অনেক দূর চলে গেছে। এখন আমি বলি যে এটা যে প্রশ্নটা আপনি করছিলেন যে খাল কেন, খালের ভিতরে থাকি, নদী তো বিশাল একটা যে আমরা যে 1008টা নদী করছিলাম লিস্ট, সের মধ্যে থেকে 224টা নদী বাদ হয়ে গেছে, এই বর্তমান এই গভর্নমেন্ট বাদ দিয়ে দিচ্ছে। দেওয়ার তার মধ্যে করছে কি, আমার উপজেলা শিবচর, সেখানে যে 4-5টা নদী আছে, তার মধ্যে একটা নদী কুতুবপুর, কুতুবপুর নদী নাই লিস্টে। কেন ইমাজিন, একটা নদী, জলজন্ত নদীকে এই লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন যেহেতু লিস্টে নাই, ইচ্ছা করলে লোকজন এটাকে দখল করে নিতে পারে, ছোট একটা নদী, কুতুবপুর নদী। আচ্ছা, যাই হোক, এখানে খাল কেন হয়? প্রথমত যে অনেক খাল বিলুপ্ত হয়ে গেছে। আমরা যদি খুব একটা উচ্চাকাঙ্ক্ষা করি যে আমরা সব খাল উদ্ধার করতে পারবো, রিস্টোর করতে পারবো আগের অবস্থায়, সেটা মনে হয় ঠিক হবে না। যেটা আমিনুল রশিদ বলছেন, কিছু কিছু খাল আমরা উদ্ধার করতে পারি, এবং শুধু উদ্ধার করলেই হবে না, পানির প্রবাহ হলেই হবে না, পানির কোয়ালিটি যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু এই খাল উদ্ধার করে লাভটা কি? যদি সেটাই ওই রকম পঙ্কিলি থাকে, সেখানে আপনার মল মূত্র সব কিছু থাকে, তাতে লাভই বাকি আপনার। সেই জন্য আমি বলি মূল সমস্যা রয়ে গেছে কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের। আপনি দেখেন যে বাংলাদেশে ঢাকা শহরে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, সেটা হচ্ছে কি কিচেন ওয়েস্টটা নিচ্ছে, কিন্তু কিচেন ওয়েস্ট, কিন্তু অন্য বড় বড় ওয়েস্ট, যেমন ধরেন একটা বেসিন ভেঙে পড়ে আছে, একটা টায়ার, তারপরে আপনি ধরেন একটা কমোড বা এই জাতীয় জিনিসগুলি কিন্তু সিটি কর্পোরেশন কখনোই নেয় না। এগুলি ডেঙ্গুর হিসেবে কাজ করে, ব্রিডিং গ্রাউন্ড হিসেবে তারা কাজ করে, এবং এইগুলি কিন্তু শেষ পর্যন্ত আশেপাশের খালে নিয়ে ফেলায়।
এগুলো যদি সিটি কর্পোরেশনে একটা ব্যবস্থা থাকতো, সপ্তাহে একদিন হলেও এই বড় বড় যে এইগুলো সলিড ওয়েস্টগুলিকে নিয়ে এক জায়গায় ফেলতো, তাহলে কিন্তু খালে এটা যায় না। এটা হলো একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে আপনি এই পয়ঃবর্জ্য কী করবেন? পয়ঃবর্জ্যর একটা ব্যবস্থা না করে, আমার কাছে একটা লিস্ট ছিল, লিস্টকে আমরা স্টাডি করছিলাম, 1024টা পয়েন্ট সোর্স এই খালগুলিতে এবং বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদী এসবে 1024টা। আমাকে পরে বলা হয়েছে কিছুদিন আগে যে এটা 1200 এক্সিড করে গেছে। এই 1200 পয়েন্ট দিয়ে আসতেছে কিন্তু আপনার পয়ঃবর্জ্য, ইউরিন এবং স্টুল। হোয়াট ইউ আর গোয়িং টু ডু? এগুলির যদি সলিউশন আপনি না করেন, তাহলে আপনার খাল উদ্ধার করলেন, পানির প্রবাহ তো মূত্রের প্রবাহ, আপনার মলমূত্রের প্রবাহ, এটা টোটালি আনফিট টু ইউজ ফর এনি পারপাস এনি টাইম অফ দি ইয়ার। সুতরাং তার একটা সলিউশন করা উচিত ছিল বা একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। একটা খাল, একটা নদী বলি না, একটা খালের যদি পয়ঃবর্জ্যগুলিকে বন্ধ রাখা এবং যদি করতে পারে, সেটাই হবে একটা মাইল ফলক, বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হবে। যে একটা খালকে আমরা, এই যে আপনার নড়াই নদী, এটা তো নড়াই নদীতে কি বলেন, নড়াই নদী বা জিরানি খাল, আপনার জিরানি খালে যে কয়টা এই পয়ঃবর্জ্যের লাইন আছে সেগুলোকে বন্ধ করে আসে, সেগুলিকে যদি অন্য কোনো কায়দায় ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দেন এবং ওইখানে যে সলিড ওয়েস্ট সেটাকে যদি রেগুলারলি আপনার রিমুভ করেন ওই এরিয়ার, তাহলে কিন্তু ওটার মধ্যে লোকে ফেলবে না, ওই পানিটা ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে। এই ধরনের কাজ উদ্যোগ না নিয়ে শুধুমাত্র আপনার ওই রেড কার্পেটে দাঁড়াইয়া আপনার ওই কতগুলো স্লাজ উঠিয়ে দিলেই কিন্তু কাজ হলো না। দ্যাটস নট দি রিস্টোরেশন অফ রিভার্স অ্যান্ড ক্যানালস। এখানে আরোই আছে, আপনার আরও শক্তিশালী হইতে হবে। আপনার এখানে যে সিএস ধরা, এগুলি কোনো কঠিন কাজ না, এখন অনেক টেকনোলজি এসে গেছে। সিএসের ম্যাপ ধরা আপনি যদি সুনির্দিষ্ট করে দেন, আপনার এই জিপিএস পয়েন্ট করে দেন, তার ভিতরে যতগুলি বাড়ি ঘর যতগুলি আছে সব কিছু আপনি যদি ডিক্লেয়ার করে দেন এগুলি বিক্রিযোগ্য না, তাহলে কিন্তু প্রপার্টি ভ্যালু কমে যাবে দিনে 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 দিনে। প্রপার্টি ভ্যালু কমে যায় এবং বাড়িঘর লোকে যখন যে কেনার জন্য যাবে, জমি যে বেচাকেনা, এই যে কৃষি জমি এখনো যেভাবে বেচাকেনা হচ্ছে বড় বড় গ্রুপ আপনার, তারা এই যে যেমন সালন কিংবা আপনার যে যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে, আপনি দেখবেন এদের বেশিরভাগ টাকাই কিন্তু এরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমিগুলা কিনে কিনে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এরা ব্যাংক থেকে টাকা লুট করেছে, দেশের বাইরে টাকা পাঠিয়েছে এবং পাচার করেছে, এবং বাকি টাকাগুলো তারা গুলশান বনানী কিংবা মূল্যবান সব জমিগুলো তারা আপনার কিনে কিনে সেগুলোতে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এবং সেটা যদি আপনার বাংলাদেশের বিভিন্ন একদম প্রান্তরে যান, সেখানেও আপনারা পাবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখবেন যে এইসব বড় বড় লুটেরাদের টাকা একদম আপনার সেখানে তারা কিনে কিনে, এবং যার ফলে আমাদের কৃষি জমিরও অভাব সৃষ্টি হচ্ছে। আপনারা যদি সময় দেন, বলি যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে কৃষির যে অবস্থা, সেইখানে কোনো নজর দেওয়া হচ্ছে না। শুধু বলা হচ্ছে যে পলিথিন ইজ এ টাইপ অফ প্লাস্টিক। পলিথিনও যদি 400 বছর থাকে ভূমিতে, প্লাস্টিক যে চেয়ার সেটাও থাকতেছে। আপনি দেখেন গ্রামে যে প্লাস্টিকের চেয়ার, আমি একটা স্কুলে গেলাম দেখলাম যে সব বেঞ্চও এখন প্লাস্টিকের হয়ে গেছে। এই যে মালচিং করতেছে, আপনার একটা সময় দেখবেন যে শুধু শহর না আপনার গ্রামও এই যে প্লাস্টিকের শুধু আমরা পলিথিন নিয়ে এই যে আপনি ক্যারি করলেন কিনা কিছু মাস শহরের ভিতরে, এটা না, আপনার টোটাল একটাই করতে হবে। প্লাস্টিকের সলিউশন হচ্ছে ইউ মেক ইট এক্সপেন্সিভ। আপনি যেটা আমেরিকায় করা হচ্ছে, আপনি যখনই প্লাস্টিক পলিথিন জাতীয় প্রোডাক্টকে এক্সপেন্সিভ করে দেবেন, তখন এটা রিইউজ হবে, এটা রিসাইক্লিং হবে। এখন তো সেটা হচ্ছে না। আপনার এই যে একটা সুযোগ ছিল, এই যে ভ্যাট করলো, আপনি যদি প্লাস্টিকের উপরে প্লাস্টিক ম্যাটেরিয়ালের উপরে আপনি যদি ইম্পোর্ট করেন বা ভ্যাট বসায় দেন, তাহলে তো এটা তৈরি হবে না কিংবা বেচাকেনা কমে যাবে। খুবই এটা তো অত্যন্ত যৌক্তিক। আমার প্রশ্ন হলো, যারা এই যে মানে কথায় কথায় ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, তারা তো এটাও কি বুঝে না যে কোনটার উপর দেওয়াটা প্রয়োজন? তাদের তো শোনেন, তারা যাচ্ছে কি যায় আপনার কারখানাটাকে আক্রমণ করতেছে, এটা করতেছে, মারামারি হচ্ছে। এটা তো সেই 94 না 5 থেকেই করা হচ্ছে। কিন্তু আসল সমস্যার সমাধানটা হচ্ছে যে ইউ মেক ইট সো এক্সপেন্সিভ। আমরা প্লাস্টিক নিয়ে একদিন আলোচনা করব নিশ্চয়ই। আমি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ আপনার কাছে আসতে চাই। CSRS
এবং বিএস এর মায়ের পেঁচে আটকে আছে খাল উদ্ধার। মানে এই জিনিসগুলোকে না আমাদের মনে হয় দীর্ঘদিন ধরে, আপনি তো জানেন আমাদের এই আলোচনায় আর টিভিতে আপনি একাধিকবার এসছেন, আমরা পরিবেশ নিয়ে একাধিকবার আলোচনা করেছি, কিন্তু এই সিএসআরএস এবং বিএস এর মারপ্যাচে যে জটিলতা আটকে রয়েছে এবং এইটাই দেখানো হয় খাল উদ্ধার কিংবা বিভিন্ন সময় আপনি যদি বনভূমি বলেন কিংবা জমি মানে আপনার খাস জমি উদ্ধারের ক্ষেত্রে একটি বিশাল বড় সমস্যা তৈরি করে গেছে। এর সমাধান আসলে? ধন্যবাদ আবার আপনাকে। আমার কাছে মনে হয় জানেন, এই যে বিএসআরএস এবং সিএস এর যে গল্পটা, এই গল্পটা দেয়া হয় এই কারণেই যে আমি আর কিছু করতে পারলাম না, তখন একটা টেকনিক্যাল কিছু টার্মস ব্যবহার করে এটাকে একটা শিল্ড হিসাবে ব্যবহার করা হয়, অজুহাত হিসাবে ব্যবহার করা হয়। এইখানে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আর কেউ কিছু নাই, এই কথাগুলো আলোচিত হয়েছে। আমরা আসলে চাই কি না, এটা হচ্ছে মূল বিষয়। এখন ঢাকা শহরের খাল নিয়ে যে আলোচনাটা হচ্ছে গত 1 ঘন্টা ধরে, এই আলোচনাটা আমি নিশ্চিত 1884 সালেও এই আলোচনাটা হয়েছে। কেন আলোচনাটা হয়েছে এটা আমি বলি এই কারণে, তৎকালীন মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট কমিটি নামে একটি কমিটি হয়েছিল 1884 সালে। সেই 1884 সালের সেই রিপোর্টটা আমি পড়েছি। সেই রিপোর্টটার একদম শুরুতেই এই কথাটা লেখা ছিল যে তৎকালীন কালেক্টর সাহেবের নাম ছিল জেমস মিলার। তিনি লিখছেন যে এই শহরের মাত্র 10-12 স্কোয়ার কিলোমিটারের এই তৎকালীন শহর, সেই শহরেরও খালগুলো অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং লোকজন সমস্ত তার ময়লা, কঠিন বর্জ্য সব খালে ফেলে এবং যে কারণে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। আপনি খেয়াল করে দেখেন 1864 সালের এই আলোচনাটা তখন ছিল এবং 1917 সালে প্যাট্রিক গ্যারিস, ওয়ার্ল্ড রিনাউন একজন টাউন প্ল্যানার, তিনি যখন ঢাকায় এসেছিলেন এবং ঢাকা শহর এই উপমহাদেশের 17টি শহরের প্ল্যান করেছিলেন, তিনি ঢাকা সম্পর্কে যখন আলোচনা করছেন, তিনি অনেকগুলো খালের কিভাবে রেস্টোরেশন করা যায়, কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়, পানি প্রবাহটাকে নিশ্চিত করা যায় এবং পাবলিক হেলথ এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে খালগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, তার বিস্তারিত বর্ণনা কিন্তু এখনো পাওয়া যায়। আপনারা রিপোর্টটা পড়ে দেখবেন, ঢাকা রিপোর্ট নামে একটা রিপোর্ট আছে প্যাট্রিক গ্যাডিসের এই লেখায়। এই আলোচনাটা 1995 সালেও একই আলোচনা হয়েছে, 2010 সালেও একই আলোচনা হয়েছে, আজকে আমরা আরটিভির এই স্ক্রিনেও এই একই আলোচনা করছি। তার মানে আমাদের আচার ব্যবহারের পরিবর্তন হয়নি, আমাদের খাসিলতের পরিবর্তন হয়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পরিবর্তন হয়নি এবং এই একইভাবেই আমরা চলে যাচ্ছি। আর এই যে খাল, আপনি সিএসআরএস এর কথাটা বলছিলেন না, আমি বলি কি, আমাদের যেই কটা খাল উদ্ধার করা হয়েছে, ইতিপূর্বে হয়েছে, এখনো চলছে, এগুলোকে স্থানীয় যে কাউন্সিলর আছে তাকে রেসপন্সিবল করুন, স্থানীয় মানুষকে এর সাথে সম্পৃক্ত করুন। কারা এর পরবর্তীতে দখল করে এবং কারা এখানে দোকানপাট তৈরি করে, রিক্সা গ্যারেজ তৈরি করে অথবা ময়লা ফেলে, এটার রেসপন্সিবিলিটি যদি আপনি স্থানীয় সরকারের কাউন্সিলরকে না দিতে পারেন এবং তাকে জবাবদিহিতার আওতায় না আনতে পারেন, তাহলে রিক্সা গ্যারেজের কথা আপনি বলছেন, এই যে ওয়ার্ড কমিশনার কিংবা কাউন্সিলর, এদেরকেই তো দেখা গেছে যত রিক্সার গ্যারেজ এবং ঢাকাতে যে অবৈধ রিক্সার গ্যারেজ এবং সেখানে যে অবৈধভাবে বিদ্যুৎ থেকে এই রিচার্জ করে, ব্যাটারি রিচার্জ করে যে রিক্সাগুলো, এগুলো তো সবই আপনি শুনেন, একটু রিক্সার গ্যারেজের মালিকের কিন্তু এত ক্ষমতা নেই যে সে একটি জায়গা দখল করে অবৈধভাবে এই ব্যবসা চালাবে, তাকে কিন্তু পৃষ্ঠপোষকতা করা, এটা সবাই জানে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, তার পৃষ্ঠপোষকতায় হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে আপনি কখনোই ওই কাউন্সিলরকে বলেন নেই তোমার ওয়ার্ডে এই কাজটা কেন হচ্ছে, অথবা তাকে কখনো জিজ্ঞেস করেন নেই এই কাজটা যখন হয় তখন তুমি কোথায় ছিলে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? এটাই হচ্ছে ব্যাপার। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে জেলা প্রশাসকের যে অফিসটি আছে, যারা খাস জমি, খাল, নদী এগুলোকে সংরক্ষণ করে এবং এগুলো দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত, এদের মধ্য থেকে কোন ব্যক্তি আছে যারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাকে জিয়ে রেখেছে। এই শহরে যে যতগুলো দিঘি ছিল, খাল ছিল, পুকুর ছিল, এগুলোর জায়গা এবং নদী,
এগুলোর শুধু তাই জায়গাগুলো নয়, যখন ডাক্তার মাহমুদ, আপনি 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 যদি একটু খোঁজ নেন, আপনি দেখবেন পুরো বাংলাদেশে বিভিন্ন শহরে, যেমন যশোর, খুলনা, রাজশাহী, বগুড়া, যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরে কিন্তু অনেক বড় বড় দিঘি ছিল, পুকুর এক্স্যাক্টলি ছিল, যেগুলো পরিবেশের দারুণ ভাবে রক্ষা করতো চোখের সামনে, এবং মানুষ সেখান থেকে পানীয় সংগ্রহ করতো, গোসলও করতো চরম গরমের সময় চৈত্র মাসে। এগুলো কিন্তু একেবারে মানে চোখের সামনে প্রশাসনের সহায়তা, এমনকি সরকারি প্রশাসনও সেখানে স্থাপনা তৈরি করেছে সেই নিয়ম ভেঙে। মানে যে যে নিয়মটা করা হয়েছিল যে কোনোভাবেই জলাধার দখল করে, মানে জলাধার দখল আইন যেটা, সেই আইনকে ভঙ্গ করে সরকারি সেটার আপনার লঙ্ঘন করে স্থাপনা তৈরি করেছে। তো তাদের বিরুদ্ধেও তো তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। অবশ্যই আনতে হবে। যদি না আনতে পারেন তাহলে কিন্তু এই গল্প কিন্তু চলমান থাকবে, এবং করতে পারেননি বলে কিন্তু আমরা দিনের পর দিন আমাদের খালগুলো, নদীগুলো এবং দিঘিগুলো হারিয়েছি। রাজশাহীতে একটা ছোটখাটো ভালো উদাহরণ তৈরি করেছে, যেটা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক মিলে করেছে। তারা চিহ্নিত করেছে তারা কোন কোন দিঘিগুলো এবং বড় পুকুরগুলোকে সংরক্ষণ করবে, এবং তার বেশ কিছু সংরক্ষণ তারা করেছে, এবং এই উদাহরণ সারা বাংলাদেশেও কিন্তু করা উচিত। তবে আমি বরাবরই জোর দিতে চাইবো, জেলা প্রশাসকের অফিসে দুর্নীতির আখড়া, এরা কিন্তু খাস জমিকে ব্যক্তি মালিকানায় বরাদ্দ দিয়ে ফেলে, এবং যে কারণে পরবর্তীতে ওইখানে প্ল্যান তৈরি করে, প্ল্যান পাস করে সেখানে বিল্ডিং হয়ে যায়, আমাদের আর কিছু করার থাকে না। এই জায়গাটায় আমি গুরুত্ব দিব, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সত্যিকারী অ্যাকশন নেওয়া হোক, তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় আনা হোক। দিনগুলোতে যে সকল বড় বড় পুকুর কিংবা জলাধার বিভিন্ন শহরে দখল করা হয়েছে, যে জেলা প্রশাসকের আপনার সহায়তায় কিংবা যে জেলা প্রশাসকের চোখের সামনে কিংবা তাদের সহযোগিতা করা হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত। তাহলে কিন্তু বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো জেলা প্রশাসক কিংবা যারা যখন দায়িত্বে থাকবে তারা এই কাজটি করবে না। কিন্তু সম্পূর্ণ একমত, কাজটি আমরা হতে দেখছি না। সম্পূর্ণ আপনার সাথে সম্পূর্ণ একমত। এই জবাবদিহিতা জেলা প্রশাসককে আনতে হবে, একইভাবে স্থানীয় সরকারের ওয়ার্ড কাউন্সিলরকেও আনতে হবে। আর এখন ওয়ার্ড কাউন্সিলরদেরকে আমরা একেবারেই এই জবাবদিহিতার মধ্যে আনি না। আপনি খেয়াল করে দেখবেন, যে কোনো অনিয়ম, অন্যায় অথবা অব্যবস্থাপনা হোক, আমরা মেয়রকে দায়ী করার চেষ্টা করি। মেয়র একজন মানুষ, কিন্তু তার অসংখ্য কাউন্সিলর আছে। স্থানীয় পর্যায়ে স্থানীয় কাউন্সিলরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। মুনিরা শারমিন, তরুণরা আসলে পরিবেশকে কতখানি গুরুত্ব দেয়? তরুণদের মাথায় পরিবেশ কতটুকু তার জায়গা নিয়ে রয়েছে? আপনারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, পলিটিক্যাল ম্যানিফেস্টোতে কতটুকু গুরুত্ব পাবে পরিবেশ? জি, ধন্যবাদ। দেখেন, তরুণরাই আসলে পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবেই আমি যেটা বললাম আমার একটু আগের আলোচনায়, যে আসলে এই জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু আসলে এই তরুণরাই সব জায়গায় ভোকাল হিসেবে আসলে ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্তের কথা আমরা বলছি, আমরা সেই রাজনীতিতে চাই যে রাজনৈতিক দলগুলোতে এই পরিবর্তনটা আসুক, যে যারাই আসলে ভূমি দখলকারী, যারা খাল দখলকারী, যারা নদী দখলকারী, যারা বালুমহাল দখলকারী, তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না, এবং নির্বাচন কমিশনকে তাদের আসলে মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা এই দাবিটা বেশ কিছুদিন ধরেই করে আসছি। এটা একটা কাজ হতে পারে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা বলছি, আমাদের দলটি হবে গ্রিন পার্টি। এখানে অবশ্যই আমরা পরিবেশ, জলবায়ু, কোনো কার্যক্রমে, রাজনৈতিক দলের কোনো কার্যক্রমে যাতে পরিবেশ এবং জলবায়ুর কোনো ক্ষতি না হয়, সেটা কিন্তু রাজনৈতিক দলের একটা প্রধানতম লক্ষ্য হওয়া উচিত, এবং আমরা সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখছি। এবং এখানে হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে, যে আসলে যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো আসলে কারোর সাথে কারোর আসলে কোঅর্ডিনেশন নাই, আসলে যার যা খুশি তাই করছে। সুতরাং এই জায়গা থেকে আসলে ল্যাক অফ কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা, এটাও আসলে আমলে আনা দরকার, এবং অবশ্যই সরকারের তো একটা সদিচ্ছা প্রয়োজন। আর আরেকটা ব্যাপার আমি একটু আলোচনা আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রশাসকদের যে ব্যাপারটা আসলো আর কি, যে সরকারি কর্মকর্তা কর্মচারী, ওনাদের আসলে যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা নাই, এবং এটা আসলে নাই, এটার খুব গুরুত্বপূর্ণ কারণ যে যারা সরকারি চাকরি করেন ওনাদের আসলে জবাবদিহিতার এই ধরনের কাজে আসলে জবাবদিহিতার আওতায় আসেন না।
সুতরাং এই জায়গায় তাদের আসলে গ্রিন মার্কিং হতে পারে। একজন প্রশাসক কোনো একটা এলাকায় একটা খাল উদ্ধার করলেন, তার জন্য আসলে পুরস্কারের ব্যবস্থা করা, এতে আসলে তিনি অনুপ্রাণিত হবেন। এবং এমনও যদি হয় যে কোনো একজন প্রশাসক বা এরকম সরকারি কোনো কর্মকর্তা কোনো জায়গায় আসলে সরকারি হবে না, খাল পুনরুদ্ধার করলে হবে না, খাল পুনরুদ্ধার করার সাথে সাথে ভবিষ্যতে যেন দখল না হয় সেক্ষেত্রেও আসলে কাজ করতে হবে। এক্স্যাক্টলি। তো সেইখানে যদি তাদেরও আসলে একটা সেরকম রেকগনিশনের ব্যবস্থা করা যায় যে ভালো কাজের জন্য হয়তো তাদের একটা গ্রিন মার্কিং, অথবা এটা আসলে মেইন স্ট্রিমে সবার সামনে তুলে ধরা, জনগণের কাছে তুলে ধরা, এবং যারা আসলে এইভাবে করে কোনো খাল দখল বা খাস জমি দখল করছেন তাদের আসলে সামাজিকভাবে বয়কট করা এবং বিচারের আওতায় আনা, এবং সেটা জনসম্মুখে, সেটাও কিন্তু একটা খুব গুড প্র্যাকটিস হবে। এবং এইটা হচ্ছে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে আমাদের যে পরিবর্তনটা আমরা দেখতে চাই সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আর কি। ধন্যবাদ আপনাকে। জনাব আলিউর রহমান, জলবদ্ধতা নিরসন প্রকল্পে প্রায় 13,500 কোটি টাকায় 4টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটির কাজ 75% বেশি শেষ হয়েছে। কতখানি সুফল পাওয়া যাবে বলে আপনি মনে করেন? আমি একটু আগে বলেছি আগামী বর্ষায় এটার ফলাফল হবে 0। এর মূল কারণ হচ্ছে যে টাকাটা তারা খরচ করেছে, যে খালগুলি তারা খনন করেছে, কিছু রাস্তাও নির্মাণ করেছে, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো বাঁধ থেকে যাওয়ার কারণে সেই খালগুলি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। এবং তারা চট্টগ্রাম শহরের পানি যাওয়ার যে মূল খাল 3টা, একটা মহেশ খাল, রাজাখালী খাল এবং চাকতাই খাল, এই 3 খালে স্লুইস গেট নির্মাণ করে রেখেছে। এই স্লুইস গেটে অত্যাধুনিক সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। সেগুলি পরিচালনার জন্য এই পর্যন্ত দক্ষ জনবল সৃষ্টি করা হয় নাই, এবং এটা কিভাবে পানি নিষ্কাশন করবে সেই ধরনের কোনো পদ্ধতি এখনো সিটি কর্পোরেশনকে দেওয়া হয়নি। সিডিএ বলছে যে আমরা সম্পন্ন করেছি, আপনারা নিয়ে যান। সিটি কর্পোরেশন বলছে যে এই প্রকল্প চালানোর মতো আমাদের হাতে কোনো টাকা নাই। বাস্তবতা হচ্ছে খালের মুখ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এর বিকল্প যেটা সৃষ্টি করেছি সাবমার্সিবল পাম্প অথবা যে শ্যালো পাম্প, সেগুলি পরিচালনার জন্য লোকবল সৃষ্টি করা হয় নাই। এই প্রকল্পটা কতদিন কিভাবে চলবে, সেই টাকাটা কোত্থেকে আসবে, সরকারের কাছে সেই ধরনের কোনো প্রশ্নের উত্তর নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রতিদিন খালে যে সমস্ত বর্জ্য পড়ছে সেটা উদ্ধারের জন্য সম্প্রতি আমরা সিটি কর্পোরেশনের মেয়রের সাথে একাধিকবার বৈঠক করেছি। সিটি কর্পোরেশন প্রতিদিনই সেই কাজগুলি থেকে পিছিয়ে যাচ্ছে। গত 2 বছর আগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র দিয়ে আমার বাংলাদেশ পরিবেশ ফোরামের সহযোগিতায় আমরা চট্টগ্রাম শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সমীক্ষা করেছিলাম। সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন 256 টন বর্জ্য, প্লাস্টিক বর্জ্য সৃষ্টি হয়, যার মধ্যে 56% প্রায় 140 টনেরও বেশি বর্জ্য প্রতিদিন নালা এবং খালে পড়ছে, সেটা কন্টিনিউ পড়ছে। তাহলে এই যে বর্জ্য, প্লাস্টিক বর্জ্য যেখানেই পড়ছে সেখানেই তো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং সেটা চিরস্থায়ী হচ্ছে। সেখানে যেগুলি খনন করা হচ্ছে 1 মাসের মধ্যে সেটা আবার ভরাট হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে কাজ করার জন্য আমরা মেয়রকে বলেছিলাম, আপনি প্রথমে কবি গান, আমরা মাতৃদুগ্ধ পালনের জন্য অথবা খাওয়ানোর জন্য যে ক্যাম্পেইনগুলি করেছিলাম, কবি গান, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান করে মানুষকে সচেতন করুন, তারপর আইনের প্রয়োগ করুন। যার ঘরের সামনে খালে বর্জ্য থাকবে, প্লাস্টিক থাকবে, বাদ থাকবে, তাকেই ফাইন করা হবে। তাহলে মানুষ নিজেই চকিদারের ভূমিকা রাখবে। আরেকটা বিষয়, পৃথিবীতে উন্মুক্ত শহর বলতে এখন কোথাও নাই আর, কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে ঢাকা, চট্টগ্রামের মতো শহরগুলি উন্মুক্ত। অর্থাৎ আমি একটা গবেষণা করে দেখেছি, চট্টগ্রাম শহরে প্রতিদিন 100টা নতুন রিক্সা নামে, ঢাকা শহরে 300টা নতুন রিক্সা নামে। সেই অনুপাতে আপনার এই যে হকার অথবা ট্রলি এগুলি নামে, আপনি দেখেন তারা তাদের জীবনটা নিয়ে চলে আসছে গ্রাম থেকে, তারা যেখানে পারছে সেখানে বসবাস করছে, এবং সেটা স্রোতের মতো আসছে। ঢাকা শহর সৃষ্টি হওয়ার পরে, চট্টগ্রাম শহর সৃষ্টি হওয়ার পরে ব্রিটিশরা চট্টগ্রাম শহরকে 1968 সনে পাকিস্তান যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প করেছিল, এখনো চট্টগ্রাম শহরের সীমানা ততটুকুই আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তখন চট্টগ্রাম শহরের লোক ছিল 15 লক্ষ, এখন চট্টগ্রামের শহরের লোক হচ্ছে 87 লক্ষ। সেটা হচ্ছে 2 বছর আগের কথা। তাহলে এই সুনির্দিষ্ট জায়গায় এই মানুষগুলি ঢুকছে, তাদের নিত্য ব্যবহার্য যে মনুষ্য বর্জ্য
এবং পয়ঃবর্জ্য সেগুলি তো ভালোভাবে থাকতে পারছে না এবং সম্পূর্ণ একটি চাপ সৃষ্টি হচ্ছে। আমি একটু এই কথাটা শেষ করি। সরকারকে প্রথম যে কাজটা করতে হবে, ঢাকা চট্টগ্রাম মেগা সিটিতে কালকের মধ্যে উন্মুক্ত পেশা বন্ধ করতে হবে। একটাও যদি রিক্সা চলে সেটাকে লাইসেন্সের আওতায় আনতে হবে, একটাও যদি হকার রাস্তায় নামে তাকে লাইসেন্সের আওতায় আনতে হবে। উন্মুক্ত কোনো মানুষ কোথাও থাকতে পারবে না। সেটা যদি না করে আমরা যতই পরিকল্পনা করি, যা কিছু করি, কিছুতে আমরা সফলতা পাবো না। এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রয়োজনে হাইকোর্টে রিট করে হলো সেটা আমরা স্থানীয় প্রশাসনকে করতে বাধ্য করব। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এটি একটি খুব ভালো সাবজেক্ট, এটা নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা হওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। প্রকৌশলী আব্দুস সোবহান, দখলবাজ দূষণবাজদের কবল থেকে সারা দেশের খালগুলোকে রক্ষার উপায় কি, মানে অন্তর্বর্তী সরকারের করণীয় কি, কি করা উচিত অন্তর্বর্তী সরকারকে? আমি একটু যেহেতু চট্টগ্রাম নিয়ে একটু দুটা কথা বলি, যেহেতু আমরা ঢাকা নিয়ে সবাই কথা বলছি, যেহেতু আমার কর্মজীবনে সব বড় শহর নিয়ে কথা, এই যে কর্মজীবনে আমি প্রায় 15 বছর চট্টগ্রামে ছিলাম। সেই সুবাদে আমার অভিজ্ঞতা থেকে বলি যে দেখেন একটা জিনিস, যেমন ফয়েজ লেকের পানি কিন্তু একসময় পানীয় জল হিসেবে ব্যবহার হতো, কিন্তু আমরা এটাকে বাণিজ্যিকরণের ফলে কি হলো, লেকটাকেও আমরা ধ্বংস করলাম, পাশাপাশি আমার পানীয় জল হিসাবে সেই পানি আর আমরা ব্যবহার করতে পারছি না। আরেকটা হলো যে এই যে চট্টগ্রামে যে জলাবদ্ধতার কথা বললেন, তারপরে এই বিভিন্ন বিষয়ে চট্টগ্রাম কিন্তু ঢাকার চেয়ে আরও একটা ভিন্ন মাত্রা আছে। সেটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে সমুদ্র, নদী, সমতল ভূমি, আবার পাহাড়। তো যখনই আমাদের দেশে বৃষ্টিপাত হয়, বিশেষ করে বর্ষা মৌসুমে, উজান থেকে মানে উপর থেকে পাহাড় থেকে প্রচুর মাটি কিন্তু এই শহরের এই খালগুলা দিয়ে পাস হয়, যায়, তো নদীতে যায়। তাহলে এই যে মাটিগুলা যখন আসে তখন কিন্তু খালটা খুব দ্রুত আপনার ভরাট হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার অন্যান্য উৎসের সঙ্গে সঙ্গে আমার এই খাল দিয়ে যেন মানে নির্বিচারে যেন মাটি না আসতে পারে সেটা প্রতিরোধ করে, সেটা করতে হলে কী করতে হবে, আমার পাহাড় কাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানেও একটা বড় মাফিয়া চক্র আছে যারা এই পাহাড় কাটে এবং তারা এই পাহাড় কেটে সেখানে আপনার জনবসতি গড়ে তুলতেছে, যেটা কোনোভাবেই কাম্য না। এখন একটা বিষয় হলো আমাদের একটা নতুন বাইপাস করা হয়েছে চট্টগ্রাম শহরে ঢোকার জন্য, এবং সেখানে পাহাড়গুলোকে নির্বিচারে কাটা হয়েছে। প্রথমত সেটা একটি অপরাধ, দ্বিতীয় মানে এবং সেখানে আস্তে আস্তে ট্রাকের গ্যারেজ, রিক্সার গ্যারেজ এবং বিভিন্ন স্থাপনা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এবং এগুলো সব প্রশাসনের সামনে, আরেকটা প্রশাসনের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। আরেকটা বিষয় কিন্তু আমরা কাউকে প্রতিবাদ করতে দিচ্ছি না কিংবা কথা বলতে দিচ্ছি না। আরেকটা বিষয়, আমরা যদি নদী বলি, পার্ক বলি, আমাদের বনাঞ্চল বলি, পাহাড় বলি, এগুলো যদি প্রত্যেকটাকে, বা আমাদের যদি জলাভূমি বলি, প্রত্যেকটাকে যদি আমি পরিবেশের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করি, আপনি একটা পাহাড় বা একটা টিলা, তার কিন্তু ভূমির যেই সারফেস উপরিভাগ এটা কিন্তু অনেক বেশি। আপনি যদি ধরেন 1 কিলো একটা পার্ক আছে, আমার 1 কিলো একটা জলাভূমি আছে, আমি 1 কিলোই পাচ্ছি। কিন্তু আমার যখন একটা পার্ক বা টিলা থাকে সেখানে কিন্তু অনেক বেশি সারফেস এরিয়া, এবং সেখানে কিন্তু পরিবেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সুফল আমরা সেখান থেকে পাই। তো এই জায়গাটা আমাদের দেখতে হবে। যে আমাদের একটা বিষয়, আমি আবার একটা 85 সালে চট্টগ্রামে একটা মানে জরিপ করা হয়েছিল, যে কথা বললো কতগুলো খাল আছে। চট্টগ্রামে কিন্তু অত্যন্ত পরিবেশ সমৃদ্ধ একটা এলাকা ছিল আমি বলবো। সেখানে প্রচুর দিঘি, পুকুর ছিল অনেক বড় বড়, এবং সেগুলো কিন্তু চাইলেই মানে সংরক্ষণ করা সম্ভব ছিল, কিন্তু এগুলো ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে। তাই আমি একটা কথা বলতে চাই, এটা চট্টগ্রাম এবং ঢাকা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, যে আপনি যেগুলা অলরেডি দখল হয়ে গেছে, যেগুলা উদ্ধার করা অনেক কঠিন, আমি সেই জায়গায় না গিয়ে যেগুলি এখনও আছে সেই জায়গায় যেন আর কোনো রকম দখল না হয়, সেগুলাতে যেন আর দূষণ না হয়, সেই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আপনি পুরানোটাতে একটা দাড়ি দেন যে আমি আর করবো না, একটা ফুল স্টপ দেন। এখন থেকে আমরা চেষ্টা করব যে আর যেগুলি আছে সেগুলো যেন আর এরকম দখল এবং ভরাট না হয়, সেটা পুকুরি হোক, খালি হোক, নদী হোক। তারপরে যদি আমি এটাকে প্রতিরোধ করতে পারি, একটা জায়গায় স্থিতি অবস্থায় আনতে পারি, তখন আমি আস্তে আস্তে চেষ্টা করব যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে আমি পুনরুদ্ধার করে আগে জায়গায় ফিরিয়ে আনতে পারবো, আমার কতটুকু সক্ষমতা আছে সেই দিয়ে আমি চেষ্টা করব যে সেটাকে কীভাবে আমি ফিরিয়ে আনবো। এখন দেখেন, আমি যদি এখন ঢাকার দিকে আসি, আবার আপনি দেখেন আমাদের হাতির ঝিলের কথা আসলো। আমরা এই হাতির ঝিলের যে মানে পরিবেশ এবং জনস্বাস্থ্যের যে গুরুত্ব, সেটা বিবেচনা করে এটার যেই করে আমরা কি করলাম, বিজিএ ভবন সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রচুর আন্দোলন হলো, সরকারও সেটাকে সেখান থেকে বা বিজিএমও সেটা সম্মত হলো, তারা সরিয়ে নিল। কিন্তু এখন আমরা আবার কি করলাম, যে আমরা এলিভেটেড এক্সপ্রেসের জন্য পুরা
ঝিলটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। তার একটা বিষয় এখানে প্রযোজ্য, যারা এই প্রকল্প তৈরি করেন বা করছেন এগুলোতে একটা অর্থনৈতিক মূল্যায়ন করতে হয়। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথমে খালের সীমানা নির্ধারণ করে খালকে দখলমুক্ত করা এবং সেই দখলমুক্ত যেন স্থিতি অবস্থায় থাকে, যেন এটা আবার দখল না হয়ে যায়। তারপর আমি চেষ্টা করব যে কিভাবে আমার এই খালের দুই পাশে যে দূষণ আছে সেটা, হ্যাঁ সেটাই বলছি, তারপরে আমি সেখানে দূষণ মুক্ত করার জন্য আমার পয়ঃবর্জ্য বলেন, শিল্প বর্জ্য বলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য বলেন, সবগুলি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। জি, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দখল দূষণের শিকার হয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের খালগুলো পরিণত হয়েছে দুর্গন্ধময় নালায়। এইসব নালায় না আছে কোনো জলজ প্রাণী, না আছে পানির প্রবাহ, কোথাও কোথাও নাম থাকলেও নেই খালের কোনো অস্তিত্ব। এমন পরিস্থিতিতে খালগুলো পুনরুদ্ধার করতে হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ দিতে হবে। দ্রুততম সময়ে খালের সীমানা চিহ্নিত করতে হবে। নির্ধারিত সীমানায় যারই স্থাপনা থাকুক না কেন তা ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা খাল দখল করেছে, দূষণ করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। দখল দূষণকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। উদ্ধারকৃত খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত রাখতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সারা দেশের খালগুলোকে উদ্ধার ও সুরক্ষার একটি মাস্টার প্ল্যান হাতে নিতে হবে। এমন পরামর্শগুলো তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।